50তম বিসিএস প্রিলিমিনারি আন্তর্জাতিক বিষয়গুলি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার নেওয়াজ আছি আপনাদের সাথে এর আগে আমার কথা হয়েছে, তবে যারা মনে হয় নতুন শুরু করেছেন 15 অক্টোবর তাদের হয়তো বা কথা হয় নাই। হয়তো বা হয়েছে, আমি জানি না কথা হয়েছে কিনা। তো সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এবং সবাই হয়তো বা কিছুটা কিছুটা হয়তো টেনশনে আছেন যে 50-র সার্কুলার কবে দিতে পারে, কবে নাগাদ পরীক্ষা হতে পারে, বা আসলে কি হচ্ছে না হচ্ছে সবকিছু নিয়ে আপনারা হয়তো বা কিছুটা প্যানিকের মধ্যে থাকতে পারেন। তবে আমরা চেষ্টা করব হচ্ছে যে পরীক্ষা যখনই হোক আপনাদের ক্লাসটা পূর্ণাঙ্গভাবে শেষ করে দেওয়ার জন্য। এটা থাকবে আমাদের পক্ষ থেকে টার্গেট। আর পরীক্ষা কবে হবে এইটা আসলে যেটা বোঝা যাচ্ছে, যতটুকু পিএসসির কাজকর্ম দেখে যেটা বোঝা যাচ্ছে যে পরীক্ষা হয়তো জানুয়ারি মাসে নিয়ে নিতে পারে। মানে পিএসসি সেরকমই জোর প্রচেষ্টা চালাচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার জন্য। তো আমরা আসলে এখন পর্যন্ত শিওর না সেটা, যে আসলে হবে কিনা। সামনে নির্বাচন আসছে, তখন দেশের পরিস্থিতি কোন দিকে যায় এটাও একটা বড় ব্যাপার আসলে। তো পরীক্ষা যখনই হোক আমরা আপনাদের সিলেবাস শেষ করে দেওয়ার আহ, চেষ্টা করব, না শুধু আমরা আসলে শেষ করিয়ে দিব। এবং সেটা এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে ভাই, সিলেবাস তো শেষ করে দিবেন, বুঝলাম, আপনাদের পড়া তো আপনারা পড়াই দিবেন, কিন্তু কষ্টটা করতে হবে আমাদের। এখন আপনাদের তো আর খেতে হয় না, আমাদের খেতে হবে। এখন এত খাওয়া একদিনে, বা একদিনে বলতে এত কম সময়ে খাওয়া তো খুব কষ্ট। এবং দেখা যাবে যে এত খাওয়া খেয়ে আসলে হজম হবে না, সেটা বদহজম হয়ে যাবে। তো আপনাদের যাতে বদহজম না হয় সেই ব্যবস্থা আমরা করার চেষ্টা করব, ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা আজকে কি কি দেখবো। আজকে আপনাদের প্রথম ক্লাস আন্তর্জাতিক বিষয়াবলী। আপনারা রুটিনে নিশ্চয়ই দেখেছেন আপনাদের প্রথম যে ক্লাসটার নাম লেখা সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর পরিচিতি, এবং হচ্ছে অর্থনীতি, এবং হচ্ছে আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিভিন্ন বিশ্লেষণ। তো আমরা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে বিভিন্ন বিশ্লেষণ বা অর্থনীতি ওইটার ক্লাস আমরা এখন করব না। আমরা সেটা হচ্ছে যে যখন আমরা এই টার্মগুলো যখন আমাদের সামনে চলে আসবে তখন আমরা ক্লাসে কিছু জিনিস আলোচনা করব। এছাড়াও আমি আপনাদের জন্য একটা রেকর্ড ক্লাস অলরেডি রেডি করেছি, যেহেতু ওইটা প্রিলিমিনারিতে আসলে পরীক্ষাতে আসে না, এই কারণেই একটা রেকর্ড ক্লাস আপনাদের জন্য আমি রেডি করেছি। সেটা হচ্ছে আপনারা আগামী কাল বা পরশু দিন হচ্ছে যে পেয়ে যাবেন। সুতরাং সেটা দেখলেই চলবে, মানে এখান থেকে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে না, মূলত হচ্ছে আপনার বেসিক ক্লিয়ার করার জন্য এই জিনিসটা গুরুত্বপূর্ণ। তাহলে আজকের ক্লাসে আমরা মূলত কি কি জিনিসগুলো দেখবো, আমরা একটু সিলেবাস অ্যানালাইসিসটা করব। এটা আমি প্রতি ক্লাসেই করি, শুরুর ক্লাসে কিছু প্রশ্ন আমরা অ্যানালাইসিস করব। 47-এর প্রশ্নটা কিছুটা স্ট্যান্ডার্ড হয়েছে বিগত কয়েকটা বিসিএস এর তুলনায়, সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। এবং কিভাবে আসলে আপনারা প্রস্তুতি নিতে পারেন সেই গাইডলাইনটাও আপনাদের কাছকে দেওয়ার চেষ্টা করব। এবং গাইডলাইনটা যে কেবল যারা অনেক সবল স্টুডেন্ট বলতে হচ্ছে যে আপনারা অনেক কিছু পারেন, তারপর হচ্ছে যে মোটামুটি জিকের প্রস্তুতি ভালো, এরকম অনেকে আছেন। আবার অনেকে এরকম আছেন যে জিকে আসলে মনে থাকে না, বা আন্তর্জাতিক বিষয়গুলি খুবই হচ্ছে যে উম, ভুগেন এটা নিয়ে। তো তারা কিভাবে প্রিপারেশন নিবেন, আম, অল্প পড়ে কিভাবে বেশি মার্কস পেতে পারেন, এগুলো নিয়ে আলাপ আলোচনা করার চেষ্টা করব। তো এমনিতে আসলে আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে যেটা প্রস্তুতির শুরুতেই যেটা চিন্তা করতে হয় যে এখানে আসলে মার্কসটা কত। প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে 200 মার্কের একটা পরীক্ষা হয়। এই 200 মার্কের মধ্যে 20 মার্কস 20 মার্কস থাকে হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীতে। অর্থাৎ টোটাল আপনার যে নাম্বার রয়েছে 200 মার্কস, এই 200 নাম্বারের মধ্যে 10% মার্কস হচ্ছে এই আন্তর্জাতিক বিষয়াবলীতে আপনি পাচ্ছেন। টোটাল 20 মার্ক, 10% মার্কস। এবং এই আন্তর্জাতিক বিষয়াবলী কেবল আন্তর্জাতিক বিষয়াবলীতেই যে কাজে লাগে ব্যাপারটা এরকম নয়। এখানকার কিছু কিছু পড়াশোনা এটা আপনার ভূগোলে কাজে দিবে, এখানকার কিছু পড়াশোনা আপনার বাংলাদেশ বিষয়াবলীতেও কাজে দিবে, এবং এইখানকার পড়াশোনা আপনার লিখিত প্রস্তুতিতেও হেল্প করবে, এবং ভাইভাতেও আপনাকে হেল্প করবে। সুতরাং আন্তর্জাতিক বিষয়গুলি আসলে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন আন্তর্জাতিক বিষয়গুলি যদি এখানে আমি প্রশ্ন করি যে আপনারা কে কে ভয় পান অথবা কে কে ভয় পান না, তাহলে এখানে অনেকেই বলবেন আমি ভয় পাই।
অনেকে বলবেন আমি ভয় পান না, তো আমি আর সেদিকে যাচ্ছি না যে কে ভয় পান বা কে পান না। কারণ হচ্ছে যে আমি বিশ্বাস করি আন্তর্জাতিক আমার আমার যতটুকু ক্লাস আছে এটা শেষ করার পরে আপনাদের এই ভয়টা আর থাকবে না, এটা আমার বিশ্বাস। এবং হয়তো সবার, হয়তো আমি পারবো না, কিন্তু আহ, মোটামুটি মেজরিটি বলতে পারেন এটা আমার আমার দিক থেকে আপনাদের কাছে এটা কমিটমেন্ট যে এই ক্লাসগুলো শেষ করানোর পরে আশা করি আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আপনাদের ভয় দূর হবে। একদম 100% হয়তো দূর হবে না, কিন্তু বড় যে ভয় সেটা অবশ্যই দূর হবে। ঠিক আছে, আমরা সাধারণত বাংলাদেশ বিষয়গুলি খুব পড়ি, বা যেহেতু আমাদের হাই স্কুল কলেজে এটা নিয়ে আমরা পড়াশোনা করি, এবং আমরা যেহেতু বাংলাদেশি সুতরাং এটা নিয়ে আমরা মোটামুটি পড়াশোনা করি। কিন্তু আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আসলে আমাদের একটু আম, দুশ্চিন্তার মধ্যে থাকতে হয়, কারণ আমরা সাধারণত আন্তর্জাতিক বিষয়গুলি আসলে তেমন একটা পড়ি না। কারণ হচ্ছে যে এটা আমরা সাধারণত বইয়ের পড়াটাই পড়তে পারি না ঠিকঠাক মতো। তো বইয়ের পড়াইটাই শেষ করতে পারি না, তাই তাইলে এর পরের আসলে বাইরের পড়াশোনা আমরা কিভাবে করব? কারণ আন্তর্জাতিক বিষয়গুলি আমাদের আহ, ছোট ক্লাসগুলোতে, অর্থাৎ হাই স্কুল বা প্রাইমারি স্কুল, সেখানে অতটা আসলে থাকে না। এই কারণে এখানে আমাদের আসলে দুর্বলতাটা থেকেই যায়। এখন এই দুর্বলতা থেকেই হচ্ছে যে আমরা বিভিন্ন সময় যখন চাকরির প্রস্তুতি নিতে আসি তখন আমাদের মাথায় বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খায় যে এত বিশাল সিলেবাস, কি পড়বো কি পড়বো না, এত সাল তারিখ কিভাবে মনে রাখবো, সদর দপ্তর, রাজধানী, হ্যাঁ, এই সমস্ত হাবিজাবি কিভাবে পড়বো, মাসে মাসে কি আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো সাম্প্রতিকের জন্য, এই ধরনের বিভিন্ন বিষয় আপনাদের মাথায় ঘুরপাক খেতে থাকে। তো সঞ্জু একটা কথা বলেছিলেন, ইফ ইউ নো দ্য এনিমি অ্যান্ড নো ইউর সেলফ ইউ নিড নট ফিয়ার দ্য রেজাল্টস অফ এ 100 ব্যাটেলস। আপনার নিজের সম্পর্কে যদি জানা থাকে এবং আপনার এনিমি সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, তাহলে আপনি ব্যাটল ফিল্ডে হারছেন নাকি জিতছেন সেটা আসলে খুব একটা ম্যাটার করবে না। অর্থাৎ মূল জিনিসটা হচ্ছে আপনাকে অবশ্যই আগে নিজের সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে এবং আপনার শত্রু সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তো এখন আমাদের সামনের যে শত্রু সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। এখন এই মুহূর্তে আমাদের তো আসলে শত্রুর অভাব নাই, সবসময় আমাদের কোনো না কোনো চ্যালেঞ্জ আসলে থাকেই সবসময়। ঠিক আছে, আচ্ছা, এখন আপনি যদি একটু সিলেবাসটার দিকে তাকান, এই হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর সিলেবাস। টোটাল 5টা সেকশন আছে, টোটাল 5টা সেকশনই হচ্ছে 4 নাম্বার 4 নাম্বার করে আছে, এবং এটা আমার বিশ্বাস সবাই মোটামুটি এটা জানেন, আপনারা অলরেডি দেখেছেন যে হ্যাঁ এরকম একটা সিলেবাস আন্তর্জাতিক বিষয়গুলিতে দেওয়া আছে। তো এইটা ছাড়াও আপনি যদি আরেকটু বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে আপনি যেটা আপনি দেখবেন সেটা হচ্ছে যে এই যে এগুলো বলা আছে এগুলো আসলে স্পেসিফিক কোনো কিছু না। স্পেসিফিক মানে কি, ধরেন এখানে বলছে যে বৈশ্বিক ইতিহাস, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা এবং ভূ রাজনীতি। এখন এইখানে ভূ রাজনীতির মধ্যে কি কি বিষয় ইনক্লুশন থাকবে, বা আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থার মধ্যে কি কি বিষয় থাকবে কি কি বিষয় থাকবে না, এইগুলা কিন্তু কোনো কিছুই আপনাদের এইখানে দেওয়া নাই। হ্যাঁ, এটা একটা ব্যাপার যে আসলে দেখে আসলে বোঝা যায় না যে এখানে আসলে কি কি আসতেছে কি কি আসতেছে না। আবার দেখেন এখানে বলছে যে আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এখান থেকে 4 মার্কস আসে। কিন্তু বাস্তবে দেখা যায় এখান থেকে 4 মার্কস আসলে আসে না, দেখা যায় এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসেই না, আবার দেখা যায় আসেও 2-3 আসে। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু ও কূটনীতি, দেখেন কূটনীতি হচ্ছে মোটামুটি আসলে এই 2 নাম্বার টপিকটার সাথে সংযুক্ত একটা বিষয় বা সম্পর্কিত একটা বিষয়, কিন্তু এইটার আবার লাগিয়ে দিছে পরিবেশের সাথে। তো সুতরাং আসলে কোনো মানে মিল টিল তেমন একটা নাই। ঠিক আছে, এটা একটা আহ, খারাপ দিক আমার কাছে এটা মনে হয়। আন্তর্জাতিক সংগঠন ও বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠানাদি, এটা মোটামুটি বোঝা যায় যেখানে আন্তর্জাতিক সংগঠন আমরা পড়বো। এরপর রয়েছে সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ। এখন সাম্প্রতিক ও চলমান ঘটনা প্রবাহ আপনি কি কি পড়বেন বা কোন জিনিসটা পড়ার সময় কোন জিনিসটা আপনি মাথায় রাখবেন, এইটা আসলে এখানে দেওয়া নাই। আচ্ছা, এখন এখানে যদিও বলছে যে 5টা সেকশন থেকে 4 মার্কস করে থাকে, তারপরও আপনি যদি আরেকটু ডিটেল বিশ্লেষণে যান সেক্ষেত্রে আপনি দেখবেন যে সংগঠন, প্রতিষ্ঠান এবং জোট। সংগঠন বলতে এখানে সব সংগঠন, আন্তর্জাতিক এবং আঞ্চলিক। আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগঠন দুইটা কিন্তু সেম জিনিস না, দুইটা আলাদা জিনিস। কিভাবে আলাদা জিনিস? ধরুন জাতিসংঘ, এইটা হচ্ছে একটা আন্তর্জাতিক সংগঠন, কারণ এইখানে পৃথিবীর
সমস্ত কন্টিনেন্ট গুলো থেকেই সদস্য দেশ আছে। কিন্তু আপনি যদি এশিয়ার মহাদেশের কথা চিন্তা করেন, এখানে রয়েছে সার্ক, এখানে রয়েছে বিমস্টেক। এই সার্ক বা বিমস্টেক এখানে কিন্তু এশিয়ার বাইরের কোনো দেশ সংযুক্ত না বা সদস্য নয়। যেমন সার্কের মধ্যে কেবল দক্ষিণ এশিয়ার দেশগুলো আছে, আবার বিমস্টেকের মধ্যেও কেবল বঙ্গোপসাগরের তীরবর্তী দেশগুলো আছে। আসিয়ানের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো আছে। এইগুলাকে বলা হয় আঞ্চলিক জোট বা আঞ্চলিক প্রতিষ্ঠান। তো যাই হোক, এখানে আমার এই যে টপিক, এখানে সবগুলো টপিক আসলে এখানে ইনক্লুশন আছে। দেখেন, এখানে স্পেশাল বিসিএস বাদ দিয়ে 36তম থেকে সর্বশেষ 47তম বিসিএস পর্যন্ত যত প্রশ্ন আসছে সব প্রশ্ন এখানে অ্যানালাইসিসটা করে দেওয়া হয়েছে। সংগঠন, প্রতিষ্ঠান এবং জোট এই রিলেটেড প্রশ্ন প্রতি বছরই আসছে, কোনো বছরই মিস হয় নাই। এবং সর্বনিম্ন 5 মার্কস থেকে সর্বোচ্চ 10 মার্কস পর্যন্ত এই টপিকটা থেকে প্রশ্ন আসছে, এই রিলেটেড প্রশ্ন আসছে। এবং সর্বশেষ যে 47তম বিসিএস পরীক্ষা গিয়েছে, জেনারেল বিসিএস, সেখানে 6 মার্কস আসছে সংগঠন, প্রতিষ্ঠান এবং জোট থেকে। বৈশ্বিক ইতিহাসের মধ্যে এখানে আসবে প্রাচীন সভ্যতা, এইখানে আসবে প্রাচীনকাল থেকে, প্রাচীনকাল না মূলত যেখান থেকে আসলে ইতিহাসটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আমরা সাধারণত ম্যাগনা কার্টা থেকে পড়ি। ম্যাগনা কার্টা থেকে এখন পর্যন্ত যে ক্রনোলজিক্যাল ঘটনাগুলো আছে বৈশ্বিক ইতিহাসের, সেই ঘটনাগুলো, ভূ রাজনীতি এবং দেশ পরিচিতি। তো সাধারণত এখানে বৈশ্বিক ইতিহাস এবং দেশ পরিচিতি এইটাকেই মেজর টপিক হিসেবে ধরে রাখতে পারেন, কারণ ভূ রাজনীতি এইটা আসলে আন্তর্জাতিক ক্ষমতা সম্পর্ক এবং নিরাপত্তার মধ্যে চলে আসে। এইখান থেকে সর্বোচ্চ 15 মার্কস থেকে সর্বনিম্ন 4 মার্কস করে প্রশ্ন আসছে। এবং সর্বশেষ 47তম বিসিএস এ এখান থেকে 10 মার্কস ছিল বৈশ্বিক ইতিহাস, ভূরাজনীতি এবং দেশ পরিচিতি এই টপিকটা থেকে। পরিবেশ, পরিবেশ থেকে কোনো বিসিএসই তেমন একটা মিস হয় না। যদিও এখানে 45তম এবং 41তমতে 00 দেখাচ্ছে, কিন্তু তারপরে আমি বলছি যে পরিবেশ থেকে প্রশ্ন মিস হয় না। কেন বলছি? কারণ এই পরিবেশের অনেক কিছুই কিন্তু আপনি জিওগ্রাফিতে পাবেন, এবং আন্তর্জাতিক বিষয়াবলিতে পরিবেশ থেকে প্রশ্ন মিস হলেও জিওগ্রাফিতে কিন্তু পরিবেশ থেকে প্রশ্ন মিস হয় না। দেখা যায় যে আন্তর্জাতিক বিষয়াবলিতে কপ সম্মেলন থেকে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু সেটা ঠিকই হচ্ছে ভূগোলে চলে আসছে। তো এই বিষয়গুলো একটু হচ্ছে মাথায় রাখতে হবে। তো এখানে দেখেন, সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 3 নাম্বার পর্যন্ত প্রশ্ন আসছে, 47তম থেকে 3টা প্রশ্ন আসছে এই টপিকটা থেকে। আন্তর্জাতিক সম্পর্ক, শান্তি এবং হচ্ছে নিরাপত্তা, এখানে কিন্তু কূটনীতিটাও ইনক্লুশন আছে। যদিও কূটনীতি থেকে খুব বেশি প্রশ্ন আসলে হয় না, কূটনীতি থেকে আসলে লিখিত পরীক্ষাতেই সব থেকে বেশি প্রশ্ন আসতে দেখা গেছে। যেমন এখান থেকে দেখেন, এখান থেকে কিন্তু প্রশ্ন তেমন একটা আসতেও দেখা যায় নাই। যেমন সর্বনিম্ন 0 থেকে সর্বোচ্চ 4 মার্কস করে প্রশ্ন আসছে। সর্বশেষ জেনারেল যে 2টা বিসিএস, সেখান থেকে 1 মার্ক 1 মার্ক করে প্রশ্ন আসছে। তার মানে খুব একটা আসলে যে প্রশ্ন হয় এখান থেকে ওরকম না। এরপরে আসেন যে সাম্প্রতিক, সাম্প্রতিক থেকে আসলে কেমন প্রশ্ন হয়। দেখেন, সাম্প্রতিক থেকে সাধারণত প্রতি বিসিএসসি প্রশ্ন থাকে, থাকলেও আমি এখানে কেন 44তম এবং 45তমতে 0 দিয়েছি, এটার কারণ হলো সাম্প্রতিকের কিছু তথ্য আছে যেগুলো আপনি নর্মাল যে পড়াশোনা, যখন আপনি সাম্প্রতিক টার্গেট না করে যে পড়াশোনা, সেখান থেকে আসলে অনেক সাম্প্রতিক কভার হয়ে যায়। যেমন ধরেন একটা এক্সাম্পল দেই, ধরুন আপনাদের জন্য 50 বিসিএস আপনারা দিবেন, আপনাদের জন্য একটা কমন সাম্প্রতিক প্রশ্ন হতে পারে যে এই মুহূর্তে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির নাম কি, এরকম একটা প্রশ্ন হলেও হতে পারে। আবার ধরেন যে প্রশ্ন আসলো যে বর্তমানে জাপানের প্রধানমন্ত্রীর নাম কি। আপনারা অনেকেই জানেন যে জাপানে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, সানায়ে তাকাইচি। তো এইটা একটা সাম্প্রতিক তথ্য। এখন এইগুলা কিন্তু যখন আপনি জাপান পড়বেন, যখন আপনি জাতিসংঘ পড়বেন, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার জানা হয়ে যাবে। আবার কিছু কিছু সাম্প্রতিক আসে যে যেগুলো আসলে সাম্প্রতিক না, কিন্তু সাম্প্রতিকের টপিক ধরেও প্রশ্নগুলো চলে আসছে। এই উদাহরণটা আমি সামনে দিব। তো যাই হোক, তো সাম্প্রতিক নিয়ে যারা খুব টেনশনে থাকেন যে আমি কি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো কিনা বা সাম্প্রতিক মাসে মাসে পড়বো কিনা, তাদের জন্য বলবো এই রকম টেনশন করার কোনো প্রয়োজন নাই। সাম্প্রতিক ছাড়াই আপনি পরীক্ষাতে ভালো একটা মার্কস ক্যারি করতে পারবেন, বথ বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী। তাহলে দেখেন 47তম 2টা আসছে, সর্বশেষ 46, 46এও
দুইটাই আসছে। তো এর মধ্যে এই বাকিগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আসেন আরেকটা জিনিস নিয়ে খুব টেনশনে সবাই থাকেন, সেটা হচ্ছে সাল তারিখ। সাল তারিখ কি কি আসে বা কেমন আসে? সাল তারিখ থেকে মোটামুটি ভালোই প্রশ্ন আসে, যেমন 43-তে হচ্ছে কোনো প্রশ্ন আসে নাই, কিন্তু আম, এখান থেকে সর্বোচ্চ 5টা প্রশ্ন আসছে সর্বশেষ 47 বিসিএস এ, এবং একটাও প্রশ্ন আসছে, 3টা 4টা করে প্রশ্ন আসছে। এখন 5টা প্রশ্ন দেখে আপনার মনে হতে পারে যে খাইছে রে, 20 মার্কের মধ্যে 4 ভাগের 1 ভাগ মার্কসই যদি সাল তারিখ থেকে আসে, তার মানে সাল তারিখ তো মহা গুরুত্বপূর্ণ। সাল তারিখ মহা গুরুত্বপূর্ণ, এইটা নিয়ে কোনো সন্দেহ নাই। তবে সেটা সব সাল তারিখ না, সব সাল তারিখ সংখ্যা এগুলা গুরুত্বপূর্ণ না। এখন আমার কাজ হচ্ছে আপনাদেরকে বলে দেওয়া যে এই সাল তারিখটা গুরুত্বপূর্ণ এবং এই সাল তারিখটা গুরুত্বপূর্ণ না। আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে সাল তারিখ থেকে আসলে কি ধরনের প্রশ্ন আসে। যেমন দেখেন 36-এ প্রশ্ন আসছে যে আরব লীগ প্রতিষ্ঠিত হয় কবে, যুক্তরাষ্ট্র কবে আইবিএম থেকে এবিএম থেকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ট্রিটি থেকে বের হয়ে গিয়েছে, জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়, সুয়েজ খাল কোন বছর চালু হয়। তো যারা নতুন প্রস্তুতি নিচ্ছেন তারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন না, কিন্তু যারা পুরাতন আছেন তারা এই সালগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই সালগুলো খুব কমন, একদম কমন সাল। কমন বলতে হচ্ছে যে এগুলা আপনার হচ্ছে গুরুত্বপূর্ণ বলেন বা হাইলাইটেড বলেন, এই হাইলাইটেড মানে এগুলো সচরাচর আপনার স্লাইডে আপনারা পাবেন। হ্যাঁ, এগুলাই দেখা যায় স্লাইডে আমি বারবার বলি যে এই সালটা কিন্তু গুরুত্বপূর্ণ, এই সালটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, এরকম আমি বারবার বলি পরীক্ষার জন্য। 37তমতে এখানেও মোটামুটি কমন সালই আসছে, এই যে গ্রিন পিস বলেন অথবা আইএমএফ এর এসডিআর সুবিধা বলেন, এই দুইটা সালই খুব কমন। আর এই চুক্তিটার তৎকালীন সময়ে একটা সাম্প্রতিক একটা প্রশ্ন ছিল, তবে এখন পরিবর্তিত যে বিশ্ব ব্যবস্থা বা রাজনীতি, এই তারিখটা কিন্তু এখনো প্রাসঙ্গিক, এখন আবার এটা প্রাসঙ্গিক হয়েছে। 38তমতে এটা একটা আনকমন প্রশ্ন ছিল, কারণ এটা সাধারণত খুব একটা পড়ানো হয় না, এটা একটা আনকমন প্রশ্ন ছিল। 39তম এইতে এটা একটা বিশেষ বিশেষ ছিল, এখানেও যে প্রশ্ন ছিল এটা কমন প্রশ্ন, এটাও মোটামুটি খুব কমনই একটা সাল বলা যেতে পারে। এইটা একটা সাম্প্রতিক প্রশ্ন ছিল, এটা তৎকালীন সময় ইম্পর্টেন্ট ছিল, এখন আর ইম্পর্টেন্ট না। 41-এ হচ্ছে এইটা একটু আনকমন ছিল যে পাথফাইন্ডার, তবে ন্যাটো এবং হচ্ছে আইএমএফ এই দুইটাই খুবই কমন ছিল। 44তমতে এইটাও কমন একটা সাল ছিল, এইটাও কমন সাল সাল ছিল, এইটাও মোটামুটি কমন সালই ছিল। চীন ভারত যুদ্ধ, ভারত সিকিম কর্তৃক ভারত কর্তৃক সিকিম কবে সংযুক্ত হয়, ফিফা ফুটবল বিশ্বকাপ কখন অনুষ্ঠিত হয়, এইটা একটা বাজে প্রশ্ন আমার কাছে মনে হয়, এবং এটা একটা কোনো কমন সাল না, কারণ এটা এটা খুব বেশি আসলে পড়া হয় না। ফিফা বিশ্বকাপ ফুটবল কখন প্রথম অনুষ্ঠিত হয়, এটা আমার কাছে মনে হয় না খুব একটা কমন প্রশ্ন। তো যাই হোক, আন্তর্জাতিক বিষয়গুলিতে এরকম কিছু প্রশ্ন আসলে চলে আসে। 46-এ হচ্ছে তারিখ সাল যেগুলো আসছে এগুলো মোটামুটি কমনই ছিল, তবে এইটা আনকমন একটা আনকমন ছিল, এটা এটা আমার সাইট থেকেও কমন আসে নাই। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত সম্পর্কিত প্রোটোকলটি কত সালে স্বাক্ষরিত, এইটা আমার সাইট থেকে কমন আসে নাই। সর্বশেষ যে 47তম, সেখানে টোটাল 5টা প্রশ্ন ছিল, এবং এই 5টা সালই আমি কিন্তু আমার ক্লাসে পড়িয়েছি। আমি এই 5টা তারিখই পড়িয়েছি এবং আমি এগুলো গুরুত্ব সহকারে পড়িয়েছি। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম যে সাম্প্রতিকের কিছু টপিক এরকম আছে যেগুলো আসলে সাম্প্রতিক হিসেবে প্রশ্ন হয় না, এগুলো সাম্প্রতিক ছাড়াই প্রশ্ন হয় বা সাম্প্রতিক ছাড়াও প্রশ্ন হয়। যেমন দেখেন, এই যে ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি, এইটা এমনিতে কোনো ইম্পর্টেন্ট টপিক আসলে ছিল না, কিন্তু এইটা ইম্পর্টেন্ট হয়েছে যখন ভারতের পেহেলগামে জঙ্গি হামলা হইল। তো এই হামলাকে কেন্দ্র করে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ হইল। এই যুদ্ধের পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে শুরুতে ভারত তারা হচ্ছে সিন্ধুর পানি বন্টন চুক্তি থেকে বের হয়ে যায়, এবং এর পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তান সিমলা চুক্তি থেকে বের হয়ে যায়। তো এইটা একটা সাম্প্রতিক ইস্যু ছিল, কিন্তু দেখেন ভারত পাকিস্তান এই যে সাম্প্রতিক ইস্যু নিয়ে কিন্তু প্রশ্ন আসে নাই যে পেহেলগাম অ্যাটাক কবে হয়েছে বা কয় তারিখে হয়েছে, এগুলো নিয়ে প্রশ্ন আসে নাই। প্রশ্ন আসছে কি নিয়ে? সিন্ধু নদের পানি বন্টন চুক্তি নিয়ে। তো এটা যখন সাম্প্রতিক পড়িয়েছিলাম তখন এটা আলোচনা করেছিলাম যে দেখেন এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা সাল, এটা পরীক্ষাতে আসতে পারে। তো এটা কমন ছিল। বিশ্ব পরিবেশ দিবস তো এটা কমন, সিভিএফ ও কমন। যুক্তরাষ্ট্র পরিচিত অপারেশন মিড এন্ড হ্যামার, এটাও স্লাইডে ছিল, এটা পড়ানো হয়েছে। এবং এই যে সিডো সনদ দূরীকরণের সম্মতি জানায় কবে, এটাও মোটামুটি স্লাইডে পড়ানো হয়েছে। তবে আমি এটা
বলছিলাম যে এটা নাইস টু নো, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, এরকম বলেছিলাম আমি। তো যাই হোক, অর্থাৎ সাল মোটামুটি যেগুলো কমন কমন সাল আছে সেগুলা আহ, সেগুলাই পরীক্ষাতে আসে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এখানে প্রায় 600-র মতো মানুষজন আছেন, যে ভাই খালি কমন কমন করতেছেন, কমন জিনিসটা বুঝবো কেমনে ভাই? কমন জিনিসটা আপনার বুঝতে হবে না, এই এই দায়িত্বটা আপনি আমার উপরে ছেড়ে দিতে পারেন। আমি আছি তো, আমি আপনাকে বলে দিব যে এই সালটা কমন, এই সালটা পড়তে হবে না, এই সালটা পড়তে হবে। তো আমার ক্লাস অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন মনে হয় এই কারণে, কারণ আমি হচ্ছে মনে হয় কিছুটা ফাঁকিবাজি করে পড়াই। ফাঁকিবাজি করে পড়াই বলতে হচ্ছে যে আমি পড়াশোনা অনেক কমায় দিই, মানে হচ্ছে যে আমি হচ্ছে যে সংক্ষেপে পড়াইতে পারি। ও আচ্ছা, 600 না তো, প্রায় 1000 মতো স্টুডেন্ট আছেন। তা আমি হচ্ছে পড়াশোনা একটু কমায় দেই, এই কারণে আমার ক্লাস অনেকে পছন্দ করেন। মানে আমি হচ্ছে যে আপনার খুবই ব্রিফ ওয়েতে পড়াইতে পারি। এবং হচ্ছে যে পিটু এর মনে হয় আমার ক্লাস করতে গিয়ে আপনারা কিছু শব্দ সব থেকে বেশি শুনবেন, সেটা হচ্ছে এটা আসবে না, এটা গুরুত্বপূর্ণ না, এটা বাদ, এটা আসবে না, এই ধরনের ফ্রেজ বা শব্দগুলা আপনারা খুব বেশি পরিমাণে শুনবেন। তো যাই হোক, এটা হচ্ছে বলতে পারেন আমার একটা স্কিল বলতে পারেন, বা এক্সপিরিয়েন্স থেকে এইগুলা বলা যায়। এবং এবং এখন পর্যন্ত মোটামুটি এরকম হয় নাই যে যেটা বলছি যে এটা আসবে না, এটা বাদ, আহ, সেটা চলে আসছে, এরকম কখনো হয় নাই আসলে। তো যাই হোক, আপনাদেরও আমি চেষ্টা করব সেইভাবেই পড়ানোর জন্য। আচ্ছা, এখন আসেন যে এই যে সাল তারিখ সংখ্যা এগুলোর জন্য আপনাদের কাহুট আছে, কাহুটগুলো আপডেটেড হয়েছে। কাউটগুলো আপনারা আগামীকালকে হয়তো লিঙ্ক শেয়ার করা হয়েছে, আমি জানি না এই সাল তারিখ সংখ্যার কাউটগুলা শেয়ার করা হয়েছে কিনা। যদি শেয়ার করা না হয় তাহলে আপনারা আগামীকালকে এগুলা পেয়ে যাবেন। আচ্ছা, এখন আসেন কিছু কিছু অফ টপিক আছে যেখান থেকে মাঝে মধ্যে আন্তর্জাতিক বিষয়গুলিতে প্রশ্ন আসে, যেমন হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক দিবস আসে, তারপরে বিভিন্ন বইয়ের নাম থেকে প্রশ্ন আসতে পারে, খেলাধুলা, পুরস্কার বা সূচক, এগুলা থেকে মোটামুটি প্রশ্ন আসে টুকটাক। তবে এগুলা খুব একটা যে আহামরি প্রশ্ন আসে ওরকম না, কিছু কিছু প্রশ্ন আসে এখান থেকে। তাহলে দেখেন, আমি যদি একটু সামারি করি, তাহলে আপনি যদি সংগঠন পড়েন সেক্ষেত্রে আপনি মোটামুটি 6 থেকে 8 পাবেন। বৈশ্বিক ইতিহাস এবং ভূ রাজনীতি যদি আপনি পড়েন সেক্ষেত্রে আপনি মোটামুটি 6 থেকে 10 পাবেন। শান্তি এবং নিরাপত্তা যদি পড়েন সেক্ষেত্রে আপনি মোটামুটি 2 থেকে 3 মার্কস পাবেন। এবং পরিবেশ থেকে আপনি অন্তত 1 থেকে 2 মার্কস বা 3 মার্কস পেতে পারেন। তাহলে টোটাল আপনি যদি এই হিসাব করে পড়েন তাহলে মোটামুটি আপনি 16 থেকে 17 মার্কসের মতো আন্তর্জাতিক বিষয়গুলিতে পেতে পারেন। এবং বিশের মধ্যে বিশের মধ্যে আপনার 15+, বিশের মধ্যে 15+, এটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে খুব ভালো একটা মার্কস, আম, খুবই হচ্ছে বলেন হেলদি একটা মার্কস আন্তর্জাতিক বিষয়গুলির মধ্যে। এর থেকে বেশি হলে তো আরো ভালো, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যারা হচ্ছে একটু কম পড়তে চান, হ্যাঁ, যে ভাই আমার আসলে এইগুলা মনে থাকে না, আমার জিকে একদমই আমি ভুলে যাই, আমাদের জন্য আর একটু কম কম পড়ানো যায় কিনা। আপনি যদি আরো একটু কনসেস করে পড়তে চান সেক্ষেত্রে আমি এখন নেক্সট স্লাইডগুলোতে যে টপিকের কথা বলবো ওই টপিকগুলোই আপনি কেবল পড়বেন, তাইলে হচ্ছে যে আপনি মোটামুটি 15-16 মার্কসের মতো কমন পেতে পারেন। এই টপিকগুলোর মধ্যে স্পেসিফিক কিছু টপিক হচ্ছে এগুলা: দক্ষিণ এশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউক্রেন, রাশিয়া, চীন, জার্মানি, জাপান, কোরিয়া উপদ্বীপ, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্য এবং প্রাচীন সভ্যতা। দেশ পরিচিতির মধ্যে আপনি যদি জাস্ট এইগুলা পড়েন বা এইগুলা সম্পর্কিত আপনি তথ্যগুলো পড়ে যান, তাহলে এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণে মার্কস ক্যারি করতে পারবেন। যেমন দেখেন, এখানে সর্বোচ্চ 12টা প্রশ্ন আসছে 45-এ, এমনকি 47-এ এই সমস্ত টপিক থেকে টপিক রিলেটেড 10টা প্রশ্ন আসছে। এখানে কিছু সাম্প্রতিক প্রশ্ন ছিল, ট্রু, তবে সেগুলো এই টপিকগুলোর মধ্যে থেকে আসলে আসছে, ঠিক আছে। এখান থেকে প্রশ্ন আসা আসলে কখনো মিস হবে না। আপনি যেই পরীক্ষায় দেন না কেন, আপনি বাংলাদেশের যে কোনো চাকরির পরীক্ষা দেন, এই টপিকগুলা কখনোই মিস হবে না, এগুলো থেকে প্রশ্ন আসবেই, মাস্ট। এরপরে আসেন সংগঠন। সংগঠনের দিক থেকে হচ্ছে এইখানে যে সংগঠনের নামগুলো দেখছেন, এগুলা ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, G20, G7, বিমস্টেক, ব্রিক্স, আসিয়ান, সার্ক, ওয়ার্ল্ড ব্যাংক, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ট্রান্সপারেন্সি, নন অ্যালাইন মুভমেন্ট, কমনওয়েলথ, OIC, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন, ডেভেলপমেন্ট এইড কান্ট্রিজ, আরসেপ। এইগুলো থেকে আপনি যদি এই জাস্ট সংগঠনগুলো যদি আপনি পড়েন তাইলে হচ্ছে আপনি কি ধরনের প্রশ্ন কমন পাইতে পারেন দেখেন। সর্বোচ্চ 6টা, সর্বোচ্চ 6টা থেকে সর্বনিম্ন আপনি 2টা করে প্রশ্ন কমন পাবেন। 47তম থেকে এইখান থেকে আপনার 3টা প্রশ্ন ছিল টোটাল, ঠিক আছে। জাতিসংঘ। জাতিসংঘ বিসিএস এর খুব প্রিয় একটা টপিক, পিএসসি খুব প্রিয় টপিক, এবং এখান থেকে প্রশ্ন মিস হয় না সাধারণত। তবে 45-এ হচ্ছে একটা এক্সেপশন দেখা গেছে, এখান থেকে প্রশ্ন আসে নাই।
45। এছাড়া সবগুলা বিসিএস প্রশ্ন আসছে, এবং সর্বোচ্চ 6টা প্রশ্ন আসছে, সর্বনিম্ন 3টা প্রশ্ন আসছে, সর্বশেষ বিসিএসও আপনার 3টা প্রশ্ন ছিল। পরিবেশ পরিবেশ থেকে মাঝে মধ্যে মিস হয়, তবে এখন মনে হয় না মিস হবে, কারণ প্রশ্নের যে প্যাটার্ন দেখে মনে হচ্ছে মিস হবে না। দেখেন সর্বশেষ 2টা বিসিএস এ 3টা করে প্রশ্ন আসছে। এখন পরিবেশ থেকে আপনি কি কি পড়বেন এটা একটা ফ্যাক্ট, কারণ পরিবেশে মোটামুটি কিছু পড়া আছে, অনেক পড়া। পরিবেশ থেকে আপনি পড়বেন সর্বশেষ কপ সম্মেলন, কিছু কিছু কনভেনশন আছে, কিছু কিছু প্রটোকল আছে, যেমন হচ্ছে আপনার পরিবেশ বিষয়ক বিভিন্ন কনভেনশন, হ্যাঁ, যেমন ভিয়েনা কনভেনশন আছে, তারপরে হচ্ছে যে কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি আছে, মন্ট্রিল প্রটোকল আছে। এই ধরনের বিভিন্ন প্রটোকল গুলা পড়তে হয়, কিছু কপসময় পড়তে হয়, খুবই সংক্ষিপ্ত পড়লে হচ্ছে আসলে এখান থেকে কমন আসে। তার মানে আপনি যদি জাস্ট এই টপিকগুলো পড়েন, দেখেন আপনি কি পরিমাণের প্রশ্ন আসলে কমন পাইতেন। 41তমতে সর্বনিম্ন আপনি পাইতেন 11টা, 47তমতে এখান থেকে আপনি পাইতেন টোটাল হচ্ছে 19টা, টোটাল 19টা প্রশ্ন আপনি হচ্ছে কমন পাইতেন। তার মানে এই সংক্ষিপ্ত করে যদি আপনি পড়ে যান, তাইলে হচ্ছে যে আসলে আপনার মোটামুটি ভালো একটা মার্কস আপনি ক্যারি করতে পারবেন। তবে আমি বলছি না যে এগুলো পড়লেই চলবে, যদি কেউ সংখ্যায় পড়তে চান তাইলে এগুলো পড়তে পারেন, ঠিক আছে। এখন দেখেন যে অনেকে যদি স্পেশাল বিসিএস দেন, সেক্ষেত্রে স্পেশাল বিসিএস এইরকম অ্যানালাইসিস বা এরকম করে পড়ে গেলে আসলে হয় কিনা। দেখেন এরকম করে পড়ে, যারা পড়ে গিয়েছে, 48তমতে 6টা কমন ছিল সর্বশেষ। আমি এখানে 49-এরটা আনি নাই, কারণ 49-এরটা আমি এখানে আপডেট করতে পারি নাই বা আপডেট করি নাই আর কি, কিন্তু এরকমই মোটামুটি কমন আসবে। 48তমতে এই সংগঠনগুলো থেকে ছিল 2টা, আর জাতিসংঘ থেকে সর্বশেষ ছিল 5টা। তার মানে হচ্ছে এখানে আপনার 5 2 7 আর 7 6 13, 13টা প্রশ্ন কমন ছিল এই টপিকগুলো থেকে। তার মানে মোটামুটি 60-70% মতো কমন ছিল। তাহলে আপনি যদি প্রতিটা সাবজেক্টই এরকম করে অ্যানালাইসিস করে পড়তে পারেন, তাহলে আপনার পড়াশোনার ভলিউম অনেক কমে যাবে। চাকরির পড়াশোনাগুলো হচ্ছে আপনি পড়ার ভলিউম যত কমাইতে পারবেন, এবং সেই কম ভলিউমটা যত বেশি আপনি রিপিট করতে পারবেন, তত বেশি আপনার জন্য ভালো হবে। এবং এইটাই আসলে করতে হয়, যে পড়ার ভলিউম কমায় ফেলা, এবং সেটাই হচ্ছে বারবার পড়া, ঠিক আছে। এবং হ্যাঁ, এখন এইটা করতে গেলে আপনি হয়তো 100% পড়তে পারবেন, এটা ট্রু। আপনার পড়া হবে হয়তো 80% মানে টপিক, আপনার হয়তো 70% টপিক পড়া হবে, কিন্তু দেখা যাবে এই 80% 70% টপিক থেকে আসলে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন চাকরি পরীক্ষাগুলোতে আসে, ঠিক আছে। তো এখন আসেন প্রিভিয়াস থেকে কেমন আসলে প্রশ্ন কমন থাকে, বা প্রিভিয়াস থেকে আসলে প্রশ্ন কমন থাকে কিনা। দেখেন একটা অ্যানালাইসিস আমি করেছি, সেটা হচ্ছে যে কিছু কিছু প্রশ্ন একদম হুবহু চলে আসে, ডিরেক্ট কমন, একদম হুবহু যা ছিল তাই চলে আসছে। যেমন দেখেন 36 এবং 46, এই 2টা বিসিএস একটা প্রশ্ন ছিল এরকম, যে আলেপ্পো শহরটি কোন দেশে অবস্থিত। এটা 36-এও ছিল, 46-এও ছিল, একদম হুবহু চলে আসছে, কমন প্রশ্ন। আরো কিছু প্রশ্ন থাকে যেগুলোকে বলা হয় প্যারালাল প্রশ্ন। প্যারালাল প্রশ্নটা আসলে কি জিনিস, বা এটা আসলে কেমন কি, এটা হচ্ছে দেখেন 44তমতে একটা প্রশ্ন আসছিল, আন্তর্জাতিক আদালতের একজন বিচারক কয় বছরের জন্য নির্বাচিত হন। এটা হচ্ছে 44-এর একটা প্রশ্ন, উত্তর ছিল 9 বছর। এখন 46-এ আর একটা প্রশ্ন আসছে, যে আন্তর্জাতিক আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের সভাপতির মেয়াদ কত বছর। উত্তর হচ্ছে 3 বছর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এইটা কিভাবে আসলে প্যারালাল প্রশ্ন হইলো। প্যারালাল প্রশ্ন হচ্ছে এইভাবে, এই যে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, আপনি যদি 44-এর এই প্রশ্নটা সলভ করতেন ব্যাখ্যা সহ, সেখানে আপনি অবশ্যই এই তথ্যটা পেতেন যে আন্তর্জাতিক আদালতের বিচারকদের মেয়াদ থাকে 9 বছর, আর একজন সভাপতি থাকেন, প্রেসিডেন্ট থাকেন আন্তর্জাতিক আদালতের, তার মেয়াদ বা তার ডিউরেশন থাকে হচ্ছে 3 বছর। অর্থাৎ আপনি এই প্রশ্নের ব্যাখ্যাটাতে এই তথ্যটা আপনি পেয়ে যেতেন। তাহলে ব্যাখ্যা যদি আপনি পড়তেন ঠিকঠাক মতো, তাহলে নিশ্চিতভাবে আপনি 46-এ আসে এই প্রশ্নটা উত্তর করতে পারতেন। এখন ধরেন যদি এরকম হয় যে 30তম থেকে এখন পর্যন্ত, ধরেন কেউ যদি হচ্ছে যে আমি সর্বশেষ 2টা বিসিএসসি আমি যদি নেই, ধরেন কেউ যদি 46 পর্যন্ত, সে 46-এর যদি প্রিপারেশন তিনি নিতেন, এবং তিনি যদি 45তম পর্যন্ত প্রশ্ন সলভ করে যেতেন, আর কোনো কিছু তিনি পড়লেন না, হ্যাঁ, আর যদি বিষয় বলি কোনো বই পড়লেন না, কোনো ক্লাস করলেন না, খালি প্রিভিয়াস প্রশ্নগুলো উনি ভালো করে সলভ করে গেলেন, তাও হচ্ছে 30 থেকে 45 পর্যন্ত, তাইলে উনি মোটামুটি 6টা প্রশ্ন উত্তর করতে পারতেন। আর 47-এর ক্ষেত্রে সেই সংখ্যাটা হচ্ছে 5।
5টা প্রশ্ন সঠিক উত্তর তিনি করতে পারতেন। তার মানে হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন পড়ার গুরুত্ব খুবই 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 বেশি, এবং এটা শুধু প্রশ্ন কমন ফেলানোর জন্য যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা ওইরকম না, এইটা আপনার সেন্স ক্রিয়েট করার জন্য গুরুত্বপূর্ণ। সেন্স ক্রিয়েশনটা কি আসলে? সেন্স ক্রিয়েশনটা হচ্ছে, ধরেন আপনি যখন প্রিভিয়াস প্রশ্নগুলো দেখবেন তখন আপনি দেখবেন যে বিশ্বযুদ্ধ থেকে খুব একটা প্রশ্ন আসলে আসে নাই। প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ এইগুলো থেকে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে। হ্যাঁ, প্রথম বিশ্বযুদ্ধ থেকে কিছু প্রশ্ন আসে, যেমন আসতে পারে যে প্রথম বিশ্বযুদ্ধের পরে কোন চুক্তিটা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধের শেষে অফিসিয়ালি কোন চুক্তিটা হয়েছিল, বা কোন চুক্তির মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধটা শেষ হয়েছে। এটা আপনি বুঝতে পারতেন যে ও তাইলে তো আমার প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এত গুরুত্ব সহকারে পড়ার কোনো কারণ নাই, আমি এটা চাইলে বাদ দিতে পারি। আবার আপনি দেখবেন যে জাতিপুঞ্জ জাতিপুঞ্জ থেকে কোনো প্রশ্ন আসলে আসে নাই। বিভিন্ন বইতে জাতিপুঞ্জ নিয়ে বিশদ বিভিন্ন বিস্তারিত ব্যাখ্যা, জাতিপুঞ্জর সদস্য সংখ্যা কত ছিল, জাতিপুঞ্জের ব্রাঞ্চ কতটা ছিল, জাতিপুঞ্জের সংগঠন সংস্থা কতগুলো ছিল, এইগুলা বিশদ বিবরণ সহ লেখা থাকে, যেগুলো আসলে আরো তো কোনো প্রয়োজন নাই, কারণ আপনি দেখবেন জাতিপুঞ্জ থেকে কোনো প্রশ্ন আসে নাই। ঠিক আছে? তাহলে এই যে সেন্সটা গ্রো করতে পারা যে আসলে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে, এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসে না, এই যে সেন্সটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি আরো দেখতে পারতেন যে যতই আপনি রাজধানী এবং মুদ্রা নিয়ে আপনি টেনশন করেন, এই রাজধানী এবং মুদ্রা নিয়ে বিসিএস এ প্রশ্ন আসে না বললেই চলে। হ্যাঁ, অন্যান্য চাকরি পরীক্ষা আসতে পারে, যেমন ব্যাংকের ক্ষেত্রে দেখা যায় যে এই প্রশ্নগুলো আসে। তারপরে কিছু 13তম 14তম গ্রেডের পরীক্ষা এই প্রশ্নগুলো আসে, কিন্তু বিসিএস পরীক্ষাতে মুদ্রা এবং রাজধানী নিয়ে তেমন একটা প্রশ্ন আসে না বললেই চলে। এমনকি সদর দপ্তর নিয়েও খুব একটা প্রশ্ন আসে না বললেই চলে। এখন এই যে সেন্সটা গ্রো করতে পারা, এই সেন্স গ্রো করতে পারার জন্য হলেও আপনার প্রিভিয়াস প্রশ্ন সলভ করতে হবে। এখানে যে 1000 জন ক্লাস করছেন, আমাকে একটু বলেন তো কারা কারা প্রিভিয়াস প্রশ্ন সলভ করেছেন? যারা প্রিভিয়াস প্রশ্ন সলভ করেছেন তারা হচ্ছে এই যে, হ্যাঁ হ্যাঁ, এই যে এই সাইনটা দেন, এই যে এটারে কি সাইন বলে, এই যে বুড়ো আঙ্গুল দিয়ে এটারে এটারে কি সাইন বলে? থামস আপ, থামস আপ, থামস আপ করেন যারা করেন নাই। এখানে অনেক কান্নার ইমোজি দিচ্ছেন, আপনারা কান্না করছেন কেন? মানে আপনি সলভ করেন নাই এই কারণে কান্না করছেন? তাইলে যারা সলভ করছেন তারা হাসেন, কারণ যারা সলভ করেন তারা তো কান্না করতেছে, আপনারা যারা সলভ করছেন তারা হাসে। হাসি ইমোজি দেন, হাসি ইমোজি দেন। আচ্ছা ঠিক আছে, যারা সলভ করেন নাই তাদের আগামী ক্লাসে, আগামী যে পরীক্ষা আপনাদের ডেইলি এক্সাম হবে, সেই ডেইলি এক্সামের টাস্ক থাকবে 35 to 47 পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলবেন উইদাউট এক্সপ্লেনেশন। কোনো ব্যাখ্যার দরকার নাই আপাতত, উইদাউট এক্সপ্লেনেশন, কোনো ব্যাখ্যা ছাড়া পড়বেন। হ্যাঁ, ব্যাখ্যা পড়া আপাতত প্রয়োজন নাই, কারণ ব্যাখ্যা পড়লে ওই যে এখানে আবার কেউ কেউ আছে দুষ্ট প্রকৃতির, এই যে দুষ্ট প্রকৃতির লোকজন এখানে হচ্ছে তারা কিসিং এর ইয়া দিচ্ছে, কিসিং এর ইমোজি দিচ্ছে। কিরে ভাই, কিসিং এর ইমোজি এখানে দিচ্ছেন কেন? কিসিং ইমোজি দিয়ে এখানে লাভ আছে হুদাই? যেখানে দরকার সেখানে দিবেন। আপনার যখন পড়াশোনা শেষ হবে, যখন মনের মানুষের সাথে কথা বলবেন, তখন দরকার হলে দিবেন, এখানে দিয়ে লাভ আছে? এখানে আপনি কারা দিচ্ছেন? এই কারণে আসলে ইমোজি টিমোজি আসলে বন্ধ করে দিতে হয়, অনেকে আসলে এই কারণে বিরক্ত হয়। এবং এখানে ম্যাক্সিমাম দিচ্ছে ছেলেরা, ছেলেরাই আসলে দেওয়ার কথা সাধারণত, কারণ এই এই সমস্ত কাজ কারবার ছেলেরাই করে, মেয়েরা সাধারণত এগুলা করে না, ছেলেরাই করে। যাই হোক, এগুলা এগুলা করেন না, আপনারা সবাই হচ্ছে অ্যাডাল্ট মানুষ, কি দরকার আছে এগুলা দেওয়ার? এ- এ- যেখানে দেওয়ার সেখানে দিয়েন। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তাহলে প্রশ্ন যে সলভ করবেন, এখন তো আপাতত আপনি হচ্ছে ব্যাখ্যা সহ পড়ার কোনো প্রয়োজন নাই, আমি তো বললাম জাস্ট হচ্ছে প্রশ্নের উত্তর পড়বেন। আর এমনিতে প্রশ্ন সলভটা আসলে কিভাবে করতে হয় সেটা আমি একটু আপনাদেরকে দেখাই দিই, হ্যাঁ, কিভাবে প্রশ্ন সলভ করবেন। যেমন দেখেন, এখানে একটা প্রশ্ন আসছিল 45-এ, যে বেল্ট অ্যান্ড রোড এই কার্যক্রমটা কবে শুরু হয়? উত্তর ছিল 2013 সালে। তা আপনি যখন এই প্রশ্নটা পড়বেন তখন হচ্ছে আপনি কি কি পড়বেন দেখেন। এই প্রশ্নটার পড়ার সময় আপনি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মোটামুটি এটা কবে শুরু হয়, এইটা কোন জায়গা থেকে কোন জায়গার মধ্যে আছে, এইটা বাংলাদেশ কবে সদস্যপদ লাভ করে, এটার আন্ডারে কয়টা ইকোনমিক করিডোর আছে, এই জিনিসগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন। দেখেন, একই রকমের একটা প্রশ্ন, প্যারালাল প্রশ্ন বলতে পারেন, 35-এ আসছিল, যেখানে আসছিল যে বর্তমান নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ, নিউ সিল্ক রোডের প্রবক্তা কোন দেশ বর্তমান, এইটা আসছিল। হ্যাঁ, তাহলে দেখেন, কেউ যদি 35তম এই প্রশ্নটা সলভ করে যাইতেন,
তাহলে তিনি নিশ্চিতভাবেই 45-এর এই প্রশ্নটা তিনি পেতেন। কারণ দেখেন এখানে আছে যে 2013 সালে চীনের আজীবন প্রেসিডেন্ট শি জিনপিং কাজাখস্তান ও ইন্দোনেশিয়া সফরকালে এই প্রকল্প সম্পর্কে জানান। ঠিক আছে। আবার দেখেন একটা প্রশ্ন যে বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়, এটা 43-তে আসছিল। 40 BCS এ একটা প্রশ্ন আসছিল যে জাতিসংঘ কোন সালে মানবাধিকার সংক্রান্ত বৈশ্বিক ঘোষণার ঐতিহাসিক নথিটি গ্রহণ করে। এই প্রশ্নটা আসছিল 40তমতে, উত্তর ছিল 1948 সাল। এই প্রশ্নটার ব্যাখ্যাটা যদি আপনি পড়তেন তাহলে সেখানে আপনি পেতেন যে এই 1948 সালে একটা ডিক্লারেশন পাস হয় জাতিসংঘ থেকে। তো সেই ডিক্লারেশনের মাধ্যমেই মানবাধিকার দিবস পালিত হয়ে আসতেছে সেই বছর থেকে। তো এই ডিক্লারেশনটা হয়েছিল 10 ডিসেম্বর, এই কারণে প্রতি বছর 10 ডিসেম্বর এই দিবসটা পালিত হয়। তাহলে আপনি এটা এই সহজেই 43-এর উত্তরটা করতে পারতেন, 43rd BCS এই প্রশ্ন উত্তরটা করা যেত। তাহলে আপনি যদি এইভাবে প্রশ্নগুলো সলভ করেন তাহলে হচ্ছে আপনি অনেক কিছুই আপনার অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো আপাতত ব্যাখ্যা পড়ার দরকার নাই, কারণ আমরা যদি এখন বিস্তারিত ক্লাস করব, বিস্তারিত ক্লাস করলে আপনি ব্যাখ্যাগুলো জেনে যাবেন। ঠিক আছে। এখন আসেন যে কোত্থেকে পড়বেন, প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়বেন কিনা। প্রতি মাসে আসলে এখন কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার কোনো প্রয়োজন নাই। আর এখন অনলাইনে এত রিসোর্স যে কারেন্ট অ্যাফেয়ার্স না কিনলেও চলে। তো যাই হোক, তারপরও অনেকে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েন, তবে আমি এই বইটা আসলে পড়ার পক্ষে না। কারণ আসলে এটা অতিরিক্ত পড়া, এবং এটা পড়া আসলে কমায় না, পড়া আসলে বাড়ায় দেয়। তো সুতরাং কারো ইচ্ছে হলে পড়তে পারেন, তবে আমি এটা পড়ার জন্য উৎসাহ প্রদান করছি না। তো আমরা হচ্ছে যে সাধারণত কোত্থেকে পড়বেন এইটা আমরা একসময় বলতাম যে আপনারা বিভিন্ন বাজারের বই পড়তে পারেন, তবে আমরা এখন বাজারে বিভিন্ন বই পড়তে বলি না, আমরা আমাদের যে স্লাইড আছে, বই আছে, সেটাই পড়তে বলি, কারণ আমাদের কাছে মনে হয় এটা আসলে এনাফ। এবং এটা ট্রু। মোটামুটি আমাদের বই, আমাদের প্রশ্ন ব্যাংক এবং হচ্ছে যে আম, আমাদের যাবতীয় ম্যাটেরিয়ালস যদি আপনি সলভ করেছেন এখান থেকে আপনি কমন পাবেন, এটা আসলে এক্সাজারেশন না, এটা আসলে ফ্যাক্ট, এবং এটা আমরা গর্ব করে বলতে পারি যে এখান থেকে আপনি সর্বোচ্চ পরিমাণে কমন পাবেন। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, চাকরির যত বই আছে কোনো বই খুব ভালো বা বেস্ট এরকম কোনো বই নাই। কারণ হচ্ছে এই বইগুলো মৌলিক কোনো বই না, এই বইগুলো হচ্ছে কপি পেস্ট বই, সব বই কপি পেস্ট বই। তো আপনি যার যেটা পছন্দ, যার যেই বইটা ভালো লাগে তিনি সেই বইটা পড়বেন। এখন এক একজন আপনাকে এক এক রকম পরামর্শ দিবেন যে আপনি এমিনেন্ট পড়েন, আপনি রিসেন্ট পাবলিকেশনের বই পড়েন, আপনি প্রফেসরস এর বই পড়েন, আপনি মাস্টার পড়েন, আপনি নিট পড়েন, আপনি হচ্ছে টিউটর পড়েন, হ্যাঁ আপনি অগ্রদূত পড়েন, হ্যাঁ জিকের জন্য এমপি3 পড়েন, জিকের জন্য বেসিক ভিউ পড়েন, জিকের জন্য আলালস পড়েন, মিহির পড়েন। এরকম বহু অপশন আপনি পাবেন। তবে মনে রাখবেন চাকরির বইয়ের এই যে বইগুলা, এগুলোর পার্থক্য হচ্ছে 18-19, এর বেশি না। 18-19 হচ্ছে পার্থক্য। সুতরাং আলাদা করে এই কারণে আমরাও এরকম কোনো বইয়ের আসলে সাজেশন দেই না। ঠিক আছে। সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি কি কি আসলে বাদ দিবেন বা কি কি পড়বেন না। তো এইটা আপাতত আমাদের উপরে ছেড়ে দিয়েন, আমার উপরে ছেড়ে দিয়েন আন্তর্জাতিক বিষয়গুলির জন্য, সেটা আমি হচ্ছে গুছিয়ে দিব। বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখবেন, অবশ্যই সেটা 35 থেকে দেখবেন। কেন 35 থেকে দেখবেন, কেন আগে থেকে না? কারণ হচ্ছে 35 থেকে বিসিএস এর প্রশ্ন 200 মার্কসের হয়। এর আগে আসলে 200 মার্কসের এক্সাম ছিল না। আপনাদের একটা ছোট্ট সুখবর দেই, সেটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়াবলীর প্রতিটা ক্লাসেই হচ্ছে কাহুট থাকবে, প্রতিটা ক্লাসের শেষে হচ্ছে কাহুট থাকবে। গুরুত্বপূর্ণ যেগুলা পড়ানো হবে গুরুত্বপূর্ণ সেগুলোর হচ্ছে কাহুট থাকবে, 20টা করে মোটামুটি প্রশ্ন থাকবে। 20টা প্রশ্নের জন্য আপনারা সময় পাবেন হচ্ছে 10 সেকেন্ড করে, 10 সেকেন্ড করে সময় পাবেন। আহ, এটা এটা প্রতিটা ক্লাসই থাকবে, আপনার প্রতিটা ক্লাসই হচ্ছে কাহুট পাবেন। আচ্ছা, আর এই যে কি কি পড়বেন না এটা জানার জন্য হচ্ছে মেন্টরদের এবং অভিজ্ঞ যারা আছে তাদের পরামর্শ নিতে হবে, এইটাই, আর কিছু না। তাহলে আপনি যদি একটু আন্তর্জাতিক বিষয়গুলির প্রস্তুতির একটু গাইডলাইনটা বলেন যে কিভাবে আপনি পড়াশোনা করবেন। সেক্ষেত্রে শুরুতে সিলেবাস অ্যানালাইসিস, এটা আমরা অলরেডি করে ফেলছি। প্রিভিয়াস প্রশ্ন সলভ, এটা কেউ কেউ করেছেন কেউ কেউ করেন নাই, এটা করবেন। এবং কমন টপিকগুলো হচ্ছে ভালোভাবে আপনার পড়ে ফেলতে হবে, এবং অবশ্যই প্রশ্ন ব্যাংক ভালোভাবে সলভ করতে হবে। ঠিক আছে। এবং সর্বশেষ যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রিভিশন, রিভিশন, রিভিশন এবং রিভিশন। ঠিক আছে। অনেকে আছে মুখস্থ করেন, হ্যাঁ এই পড়েন এরকম পড়তে থাকেন অনেকে। হ্যাঁ, কিন্তু ভাই এরকম এরকম মুখস্থ করে আসলে লাভ নাই। ঠিক আছে। কারণ আপনারা 47-এর প্রশ্ন নিশ্চয়ই দেখেছেন, 47-এর প্রশ্ন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে এরকম মুখস্থের কোনো আসলে খাওয়া নাই। সুতরাং বুঝে শুনে পড়তে হবে এবং অবশ্যই অবশ্যই রিভিশন দিতে হবে। ঠিক আছে। এখন আসেন আমরা একটু আজকের শেষ টপিক হিসেবে আমরা একটু মানচিত্র নিয়ে কথাবার্তা বলি।
মানচিত্র জিনিসটা কেন গুরুত্বপূর্ণ এটা একটু আগে আপনাদেরকে দেখাই। দেখেন 47-এ এই প্রশ্নটা আসছিল যে অবস্থান বাংলাদেশের অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? অপশন হিসেবে ছিল মালাক্কা, হরমুজ, সুয়েজ, মালাক্কা ও হরমুজ প্রণালী, হরমুজ ও প্রক প্রণালী, সুয়েজ খাল ও জিব্রাল্টার প্রণালী, জিব্রাল্টার ও বসফরাস প্রণালী। এইগুলা ছিল আপনার অপশন। এখন দেখেন এই প্রশ্ন কিন্তু আপনি পৃথিবীর কোনো বইতে পাবেন না, কারণ এই প্রশ্ন তো কোনো বইতে ছিল না আসলে। এটা হচ্ছে যে একটা সুন্দর প্রশ্ন। এখন তার মানে এই না যে এটা আপনি পারবেন না, কারণ আপনার যদি ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকে তাহলে আপনি খুব সহজেই এটা দাগাইতে পারবেন যে মালাক্কা এবং হরমুজ প্রণালী এই দুইটা প্রণালীর মাঝখানে হচ্ছে বাংলাদেশের অবস্থান। এটা আপনি ম্যাপ যদি আপনার আইডিয়া থাকে তাহলে আপনি নিশ্চয়ই এটা খুব উত্তর সহজভাবে করতে পারতেন। আবার দেখেন 48-এ একটা প্রশ্ন আসছিল, এটাও খুব সুন্দর একটা প্রশ্ন হয়েছে। সেটা হইলো চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্প কোন দেশসমূহের মধ্যে সংযোগ বৃদ্ধি করবে? এটা 48-এ আসছিল। এখন আপনি তো এটা তো ক্লাসে পড়ানো হয় না, আপনি হ্যাঁ ট্রু এটা ক্লাসে পড়ানো হয়নি এরকম করে যে কোনটা এটা সংযোগ করে। তবে যেটা পড়ানো হয়েছিল সেটা হচ্ছে এরকম যে দেখেন এই যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, সেটার মেরিটাইম যে পথটা, জলপথ যেটা, সেটা চীন থেকে শুরু হয়েছে। চীন থেকে এখানে আসছে হলো মালাক্কা হয়ে আসছে মায়ানমার, মায়ানমার থেকে এখানে আহ, চট্টগ্রাম বন্দরের সাথে কানেকশন আছে। এখানে শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের সাথে কানেকশন আছে, হাম্বানটোটা বন্দর হয়ে পাকিস্তানের গাওদার বন্দরের সাথে কানেকশন আছে। হ্যাঁ, তারপরে এখানে আফ্রিকার সাথে কানেকশন আছে, আফ্রিকার সাথে কানেকশন হয়ে সুয়েজ খাল পার হয়ে এটা ইউরোপে গিয়েছে। এইভাবে ক্লাসে পড়ানো হয়েছিল। তার মানে সরাসরি না বললেও এতটুকু ক্লাসে মনোযোগ দিয়ে শুনলে আপনার মনে থাকার কথা যে এটা এশিয়া, তারপরে আফ্রিকা এবং এরপরে ইউরোপকে কানেকশন করেছে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে এই যে এটা এশিয়া, ইউরোপ এবং হচ্ছে আফ্রিকা। তো এইটাতেও অনেকেই কিন্তু হচ্ছে তালগোল পাকিয়ে ফেলেছিলেন যে যারা পরীক্ষা দিয়েছিলেন, এর পরবর্তীতে আমরা জেনেছি। তো এখন এই জিনিসগুলা আপনি তখনই ভালোভাবে বুঝতে পারবেন যদি আপনার ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকে। আবার দেখেন 44তমতে একটা প্রশ্ন আসছিল এরকম যে কোন দেশটি ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র নয়? এখন ভেনেজুয়েলার প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে কোনগুলা, আপনি কি এগুলো কি মুখস্থ করবেন? এগুলো তো মুখস্থ করতে করলে আপনি পারবেন না। এখন তাইলে আপনি এটা উত্তরটা কিভাবে করতেন আসলে? দেখেন আপনার যদি এই সাউথ আমেরিকা বা দক্ষিণ আমেরিকার ম্যাপ সম্পর্কে ভালো আইডিয়া থাকতো যে আচ্ছা ঠিক আছে এই হচ্ছে ব্রাজিল, সব থেকে বড় দেশ ব্রাজিল, এটার এইখানে আর্জেন্টিনা আছে, এখানে চিলি আছে, এখানে বলিভিয়া আছে, এখানে পেরু আছে, আর এইখানে হচ্ছে ভেনেজুয়েলা আছে। তাহলে আপনি যদি ম্যাপ সম্পর্কে ভালো আপনি আইডিয়া থাকতো তাহলে আপনি খুব সহজেই দাগাইতে পারতেন যে এখানে ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ আসলে কোনটা না, আলাদা করে আপনার মুখস্থ না করলেও চলতো। তাহলে এই সব জিনিসের কারণেই ম্যাপ জিনিসটা থাকা বা ম্যাপ সম্পর্কে আইডিয়া থাকা খুব বেশি আসলে জরুরি। তা আমি জানি না আপনাদের ম্যাপ আছে কিনা। যদি ম্যাপ না থাকে সেক্ষেত্রে হচ্ছে ম্যাপ কিনে নিতে পারেন। যে কোনো প্রকাশনীর না, যে কোনো প্রকাশনীর না, কনফিডেন্সের ম্যাপটা নিতে পারেন। তারপরে আলালসের ম্যাপ আছে, আলালসের ম্যাপটা মোটামুটি ভালো। এই দুইটা ম্যাপ হচ্ছে দেখতে পারেন। আর গুগল করবেন, হ্যাঁ প্রচুর গুগল করবেন। হ্যাঁ গুগলে ম্যাপ সার্চ করবেন। গুগলে ম্যাপ সার্চ করলে হচ্ছে যে আপনার আহ, বা গুগল আর্থে আপনি সার্চ করবেন। ঠিক আছে, সেখান থেকে আপনি আইডিয়া নেবেন যে হ্যাঁ এখান থেকে এইটা। যখনই কোন একটা জিনিস পড়বেন, যে ধরেন আপনি এই মুহূর্তে পড়লেন হচ্ছে হংকং, হংকং পড়তেছেন, আপনি একটু গুগল করে হংকং এর ম্যাপটা একটু দেখে নেন যে হংকং কোন জায়গায় আছে। বা আপনি পড়তেছেন হচ্ছে যে চাগোস দ্বীপপুঞ্জ বা চাগোস আইল্যান্ড, তাহলে চাগোস আইল্যান্ড কোন জায়গায় আছে আপনি একটু দেখে নেন, একটু ম্যাপ থেকে দেখে নেন যে এই চাগোস আইল্যান্ডটা কোন জায়গায় আছে। তাহলে এইভাবে যদি আপনি পড়েন তাহলে ম্যাপগুলো আস্তে আস্তে অলরেডি আপনার মাথায় গেঁথে যাবে। ঠিক আছে, তা আমরা একটু ম্যাপ নিয়ে আলোচনা করব, ম্যাপ নিয়ে আলোচনা করে আজকের ক্লাসটা আমরা শেষ করব। দেখেন এই হচ্ছে আমাদের সুন্দর পৃথিবী, নাকি সুন্দরী পৃথিবী। আমরা পৃথিবীকে তো কি বলি, আমরা পৃথিবীকে ইয়ে হিসেবে কল্পনা করি না, আমরা ফিমেল হিসেবে কল্পনা করি। তাইলে হচ্ছে এই হচ্ছে আর্থ, এভাবে হচ্ছে আর্থ ঘুরে। এবং এটা এভাবে এটা গোল, গোল পৃথিবী। কিন্তু আমরা যখন পৃথিবীর ম্যাপটা দেখি তখন আমরা আসলে এরকম গোল দেখি না, কারণ গোল ম্যাপ পুরোপুরি দেখা আসলে সম্ভব না। আমরা দেখি হচ্ছে এইভাবে। এইটা হচ্ছে আমাদের ফ্ল্যাট আর্থ মনে হচ্ছে এখানে। কেউ কেউ কি এখানে আছেন যে সমতল পৃথিবীতে বিশ্বাস করেন? কেউ কি এখানে আছেন সমতল পৃথিবীতে বিশ্বাস করেন? কেউ কি এখানে আছেন সমতল বিশ্বাসী, সমতল?
সমতলে বিশ্বাসী। আচ্ছা, কেউ আছেন না আছেন কেমনে বুঝবো? আচ্ছা, আপাতত বুঝার কোনো ওয়ে নাই, তারপর আমি উম, আলোচনা করে ফেলি, এরপরে কথাবার্তা বলবো। দেখেন, এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এই যে এই অংশটা, এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, হ্যাঁ, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর এই যে এই পাশের অংশটা, এটাও প্রশান্ত মহাসাগর। এই পাশের এই বিন্দুটার সাথে হচ্ছে এই পাশের এই বিন্দুটা হচ্ছে লাগানো। ঠিক আছে, এই বিন্দুটা লাগানো। তো অর্থাৎ আমি যদি এটাকে গোল করে ফেলি এইভাবে, এদিক দিয়ে যদি ফোল্ড করে ফেলি, তাহলে এই অংশটা এই অংশটার সাথে হচ্ছে কানেক্ট করবে। আচ্ছা, তো দেখেন, এইটা হচ্ছে আমাদের পৃথিবী। এই যে এইটা হচ্ছে নর্থ আমেরিকা, এটা হচ্ছে সাউথ আমেরিকা। আর এইখান দিয়ে যদি আমি একটা লাল দাগ টেনে দিই, এই লাল দাগটা হবে সুয়েজ খাল। সুয়েজ খালের এই দিকে যে অংশটা, এই যে এটা হচ্ছে আফ্রিকা, আফ্রিকা মহাদেশ। আর এইখানে দেখেন, এই যে পাপুয়া নিউ গিনি, এইখান থেকে শুরু করে এই পুরো পোর্শনটা, এই যে এইটা হচ্ছে আপনার ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ। আর এইখানে আহ, এই যে এই দিক বরাবর যদি এটা আমি লাইন টানি, এইখান দিয়ে এইটুক বরাবর যদি লাইন টানি, তাহলে এইটা এতটুকু, এই পুরোটা হচ্ছে এশিয়া। এই যে এইটুকু, এখান দিয়ে এইটা, এইখান দিয়ে এই পুরোটা হচ্ছে এশিয়া মহাদেশ। আর এইগুলা হচ্ছে ইউরোপ মহাদেশ। ঠিক আছে, তো এখানে এশিয়া মহাদেশ হচ্ছে সব থেকে বড়, এশিয়ার তারপরে লোকজনও সব থেকে বেশি। তো এইখানে এটা হচ্ছে আমাদের ম্যাপ। আর বড় বড় যে সাগরগুলো রয়েছে, সাগর না, মূলত বড় বড় মহাসাগর গুলো এখানে দেখানো যেতে পারে। সেটা হচ্ছে যে একটা হচ্ছে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সব থেকে বড় মহাসাগর। তারপরে এই যে এস এর মতো একটা মহাসাগর আছে, এস এস আকৃতির, এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, ন আটলান্টিক ওশেন। আর এইখানে রয়েছে ইন্ডিয়ান ওশেন, যে এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন বা ভারত মহাসাগর। আর এই যে আমাদের বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটা হচ্ছে আরব সাগর বা অ্যারাবিয়ান সি। আর পৃথিবীর সব থেকে বড় সাগর হচ্ছে সাউথ চায়না সি, যেটা হচ্ছে সাউথ চায়না সি, এটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় মহাসাগর। ঠিক আছে, আর পৃথিবীর সব থেকে বড় গালফ বা উপসাগর হচ্ছে গালফ অফ মেক্সিকো, এই যে এটা হচ্ছে গালফ অফ মেক্সিকো। তো এই গেল মোটামুটি আমাদের পৃথিবী। আমরা কিছু পৃথিবীর কিছু এলাকা দেখি। যেমন একটা এলাকা হচ্ছে ইন্দো চায়না। এই যে ইন্দো চায়না দেশগুলা টোটাল 5টা দেশ, এগুলো বিস্তারিত ব্যাখ্যা করব, আপাতত জাস্ট একটু দেখে যান। ইন্দো চায়নার দেশগুলো হচ্ছে সাউথ ইস্ট এশিয়ান নেশন। মায়ানমার, থাইল্যান্ড, লাওস, ক্যাম্বোডিয়া, ভিয়েতনাম, এগুলো হচ্ছে ইন্দো চায়নার দেশ। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি টোটাল হচ্ছে 5টা, এগুলোকে নর্ডিক কান্ট্রিও বলা হয়। এইগুলোর মধ্যে রয়েছে ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, আইসল্যান্ড। এই দেশগুলো সবসময় দেখবেন বিভিন্ন ভালো থাকার যে সূচক, ভালো থাকার সূচক মানে হচ্ছে যেমন আপনার শান্তি সূচক, সুখ সূচক, তারপরে গণমাধ্যম সূচক, গণতন্ত্র সূচক, এই সূচকগুলো তো সবসময় এই স্ক্যান্ডিনেভিয়ান বা নর্ডিক কান্ট্রিজ গুলো সবসময় শুরুর দিকে থাকে। এরা ভালো ছাত্র, ক্লাসের সবসময় এরা ভালো ছাত্র হিসেবেই থাকে। তো এই দেশগুলো থেকে বিভিন্ন প্রশ্ন আসে, আমরা এগুলো বিস্তারিত ক্লাসে আলোচনা করব। বলকান রাষ্ট্র মূলত হচ্ছে বলকান নামের একটা মাউন্টেন আছে, এই বলকান মাউন্টেনকে কেন্দ্র করে যে দেশগুলো আছে সেই দেশগুলোকে বলা হয় হচ্ছে বলকান রাষ্ট্র। তো এগুলো আপনাদেরকে মুখস্থ করতে হবে না, এগুলো হচ্ছে ম্যাপ দেখে দেখে করবেন। আর এখান থেকে খুব বেশি যে প্রশ্ন আসে ওইরকম না, জাস্ট হচ্ছে নাইস টু নো বা জেনে রাখা ভালো আসলে। বাল্টিক রাষ্ট্র, এই বাল্টিক রাষ্ট্রগুলা, এখানে দুইটা টার্ম আছে। একটা হচ্ছে বাল্টিক স্টেট বা বাল্টিক রাষ্ট্র, আর আরেকটা হচ্ছে আপনার বাল্টিক সি স্টেটস। তো এই যে বাল্টিক সি, এই যে এটা হচ্ছে ইউরোপের একটা সাগর, বাল্টিক সি। বাল্টিক সি এর পূর্ব দিকের 3টা দেশ, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। এস্তোনিয়া, লিথুয়ানিয়া এবং হচ্ছে লাটভিয়া, এই 3টা দেশকে একত্রে বলা হয় হচ্ছে আপনার বাল্টিক রাষ্ট্র। আর এই এর বাইরেও আরেকটা এখানে টার্ম আছে, সেটা হচ্ছে বাল্টিক অঞ্চলের রাষ্ট্র। বাল্টিক অঞ্চলের রাষ্ট্র বলতে মূলত এই যে বাল্টিক সি, এই যে এইটা হচ্ছে সেই বাল্টিক সি। এই বাল্টিক সি এর তীরবর্তী যে দেশগুলো আছে এই সবগুলোকে একত্রে বলা হয় বাল্টিক অঞ্চলের রাষ্ট্র। ঠিক আছে, বাল্টিক অঞ্চলের রাষ্ট্র। তো বাল্টিক অঞ্চলের রাষ্ট্র বলতে এখানে কে কে আছে দেখেন। এখানে এদিক থেকে আমি যদি গুনি, ফিনল্যান্ড, রাশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, জার্মানি, সুইডেন, ডেনমার্ক, এই সবগুলাই হচ্ছে কিন্তু বাল্টিক তীরের দেশ। তো এই সবগুলো দেশতেই বাল্টিক অঞ্চলের রাষ্ট্র হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন আমরা একটু পৃথিবীর গুরুত্বপূর্ণ কিছু প্রণালী এক নজরে দেখে নিব। প্রণালীগুলো আপনারা অলরেডি মনে হয় যারা ভূগোল ক্লাস করেছেন তারা অলরেডি পড়েছেন। প্লাস হচ্ছে প্রণালী নিয়ে একটা ভিডিও আছে আমার ইউটিউবে, সেটা আপনাদের লিংক দিয়ে দিব, ওইটা বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি জাস্ট একটু এখান থেকে একটু দেখায় দিই।
দেখেন, প্রথম কথা হচ্ছে যে প্রণালী বলতে আসলে কি বোঝায় বা প্রণালী আসলে কাকে বলে। দেখেন, এই যে পৃথিবীর 4 ভাগের 3 ভাগই হচ্ছে ওয়াটার, 1 ভাগ হচ্ছে স্থলভাগ। তো ওয়াটার যেহেতু বেশি, সুতরাং এখানে আনাচে কানাচে চিপায় চাপে অনেক আম, জলধারা বা ওয়াটার বডিজ ছড়িয়ে ছিটিয়ে আছে। তো এর মধ্যে দেখেন, এখানে যদি আপনি একটু দেখেন, এই যে এটা হচ্ছে প্যাসিফিক ওশেন, আর এটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। এখন এই প্যাসিফিক ওশেন থেকে আপনি যদি ইন্ডিয়ান ওশেনে আসতে চান, বা ধরেন চায়না, এই চায়নার বাণিজ্য জাহাজগুলো যদি, ধরেন এইখানে চায়নাটা বন্দর আছে, এই বন্দর থেকে চায়নার জাহাজগুলো যদি ভারত মহাসাগরে আসতে চায়, তাহলে তাকে কি করতে হবে? তাহলে এই সাউথ চায়না সি পাড়ি দিয়ে এইখান দিয়ে দেখেন একটা সরু চিপা গলি আছে, যে এইখান দিয়ে এই চিপা গলি হয়ে তাকে ইন্ডিয়ান ওশান বা ভারত মহাসাগরে আসতে হবে। ঠিক আছে? তো এই যে দেখেন, এইখানে যেটা সরু গলি ছিল, এই সরু গলিটাকেই বলা হয় স্ট্রেইট বা প্রণালী। আরেকটা জিনিস দেখাই, দেখেন এই যে এইটা, এটা হচ্ছে রেড সি বা লোহিত সাগর, আর এটা হচ্ছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর। তো কেউ যদি লোহিত সাগর থেকে আরব সাগরে আসতে চায়, এইখানে একটা চিপা পথ আছে, চিপা গলি আছে, এই চিপা গলি দিয়ে তাকে পার হয়ে তারপরে আরব সাগরে আসতে। ঠিক সেম ভাবে এই যে এই অঞ্চলটা, এটা হচ্ছে পার্সিয়ান গালফ বা পারস্য উপসাগর। এই পারস্য উপসাগর হয়ে কেউ যদি অ্যারাবিয়ান সি বা আরব সাগরে আসতে চায়, তাইলেও তাকে এখানকার একটা ছোট্ট চিপা গলি পাড়ি দিতে হবে। তো এই যে একটা ওয়াটার বডিকে আর একটা ওয়াটার বডির সাথে কিছু ছোট ছোট চিপা গলি দিয়ে যুক্ত করতেছে, এই চিপা গলি, এই চিপা গলিগুলোকে বলা হয় স্ট্রেইট বা প্রণালী। স্ট্রেইট বা হচ্ছে প্রণালী। আপনাদের একটা বিষয় নিয়ে হয়তো কনফিউশন আছে অনেকের মধ্যে, এটা মনে হয় কোন একটা বইতে লেখা আছে যে পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী কোনটা। দীর্ঘতম প্রণালী হিসেবে অনেকে মোজাম্বিক প্রণালীর কথা বলে থাকেন। আবার এটা অনেকে রেফারেন্সও দেন যে এটা বইয়ের মধ্যে আছে মোজাম্বিক প্রণালী। মোজাম্বিক প্রণালীটা কোন জায়গায় আমি আপনাদেরকে দেখাই। এই হচ্ছে মোজাম্বিক প্রণালী, যে এইটা, এই যে এই যে প্রণালীটা, এই যে এইটা, এই যে এটা, এটা হচ্ছে মোজাম্বিক প্রণালী। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এইটাও তো দুইটা ওয়াটার বডিকে যুক্ত করেছে, এই যে এটা একটা ওয়াটার বডি, এটা একটা ওয়াটার বডি, মাঝখান দিয়ে এই চিপা একটা গলি আছে। এখন আমাকে একটু খুব ভালোভাবে দেখে বলবেন যে এই যে মোজাম্বিক প্রণালী যেটা এখন দেখাইলাম, আর এইখানে যেটা হচ্ছে মালাক্কা প্রণালী দেখাইলাম, এখানে কোনটা সরু আর কোনটা ওয়াইড? একটু চিন্তা করে দেখেন তো, কোনটা সরু আর কোনটা ওয়াইড। বা এই যে এখানে আমি দেখাইলাম হচ্ছে আপনার বাব আল মানদেব প্রণালী, এটা, তারপরে এইখানে আছে হরমুজ প্রণালী, এগুলোর মধ্যে কোনটা সরু আর কোনটা ওয়াইড? আপনারা নিশ্চয়ই এটা চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে না, চোখ খোলা রেখেই বলতে পারবেন যে এই যে চ্যানেলটা, এই যে আমি আমি একটা নতুন শব্দ বলে ফেলছি, সেটা হচ্ছে চ্যানেল। মূলত এই যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু এইখানে যে এই জায়গাগুলো আমি দেখিয়েছি, যে এই জায়গাটাতে, তারপরে হচ্ছে যে এই জায়গাটাতে, বা হচ্ছে এই জায়গাটাতে, এইগুলোর থেকে কিন্তু এই জায়গাটা হচ্ছে অনেক ওয়াইড, অনেক ওয়াইড। ঠিক আছে? তো যদি দুইটা ওয়াটার বডিকে যুক্ত করছে কোন একটা সরু ওয়াটার বডি, এবং সেটা যদি অনেক ওয়াইড হয়, চওড়া হয়, তখন সেটাকে স্ট্রেইট বলে না, তখন সেইটাকে বলে হচ্ছে চ্যানেল। তার মানে প্রশস্ততার দিক থেকে চ্যানেল হচ্ছে বড় এবং স্ট্রেইট হচ্ছে ছোট। মোজাম্বিক যেই স্ট্রেইটটা অনেকে বলে, এটা আসলে স্ট্রেইট না, এটা হচ্ছে একটা চ্যানেল। পৃথিবীতে এরকম আরেকটা বিখ্যাত চ্যানেল আছে, সেটা হচ্ছে এইখানে অবস্থিত, এই যে ইউনাইটেড কিংডমের এই জায়গাটাতে অবস্থিত, এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আছে একটা চ্যানেল, এটাকে বলা হয় ইংলিশ চ্যানেল। ঠিক আছে? আবার এইখানে একটা প্রণালীও আছে, সেটা হচ্ছে ডোভার প্রণালী। তাহলে সবসময় মাথায় রাখবেন যে চ্যানেল হচ্ছে প্রশস্ততার দিক থেকে বড় হয়, স্ট্রেইট হচ্ছে প্রশস্ততার দিক থেকে সরু হয়। ঠিক আছে? যেমন দেখেন, এই যে নিউজিল্যান্ড, আর এ হচ্ছে নিউজিল্যান্ডের আরেকটা দ্বীপ, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ আইল্যান্ড, এই মাঝখান দিয়ে একটা প্রণালী আছে, এই প্রণালীটাকে বলা হয় কুক প্রণালী। ঠিক আছে? তাহলে প্রণালী সবসময় সরু হয় আর চ্যানেল সবসময় ওয়াইড হয়, এটা সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে? তাহলে পৃথিবীর সব থেকে লম্বা প্রণালী কোনটা, এটা যদি প্রশ্ন করে, তাহলে চোখ বন্ধ করে, চোখ বন্ধ করে না, চোখ খুলেই সচেতন মনেই দাগাবেন মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী হচ্ছে সব থেকে লম্বা প্রণালী। আর যাই হোক, তো দেখেন এই জায়গাটা, এই জায়গাটাতে একটা চিপা গলি আছে, এই চিপা গলিটার নাম হচ্ছে বেরিং প্রণালী।
বা হচ্ছে স্ট্রেইট অফ বেরিং, ঠিক আছে। তো এই যে চিপা গলিটা মূলত হচ্ছে এইটা, এই যে এইটা, এই চিপা গলির একদিকে হচ্ছে আলাস্কা, এই আলাস্কা হচ্ছে যুক্তরাষ্ট্রের অংশ, এবং আরেকদিকে হচ্ছে রাশিয়া, এই রাশিয়াটা হচ্ছে এশিয়ার অংশ, ঠিক আছে। তার মানে হচ্ছে এই প্রণালীটা একদিকে এশিয়া মহাদেশকে আরেকদিকে আমেরিকা মহাদেশ থেকে পৃথক করেছে। যুক্ত করেছে কাকে এটা খুব একটা প্রয়োজন নাই, যুক্ত করেছে কাকে এটা আসবে না, পরীক্ষাতে আসতে পারে যে আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী, আপনি বলবেন বেরিং প্রণালী, ঠিক আছে। এই বেরিং প্রণালী হয়ে আপনি যদি এইখানে আসেন, এটা অলরেডি আলোচনা করেছি, এই পয়েন্টের নাম হচ্ছে মালাক্কা প্রণালী। আচ্ছা, এখানে ফরমোসা বা তাইওয়ান প্রণালীর কথাও বলছে, তাইওয়ান প্রণালীটা আমরা আপাতত পড়বো না, আমরা এটা চীন যখন পড়বো তখন পড়বো। আমরা মালাক্কাতে চলে যাব। মালাক্কা প্রণালী এটা হচ্ছে এখানে দেখাইছি একবার, আরেকবার দেখাই, এই জায়গাটাতে, এই জায়গাটাতে হচ্ছে আপনার মালাক্কা প্রণালী অবস্থিত, ঠিক আছে। আর ওই যে বলছে না ফরমোসা প্রণালী, ফরমোসা প্রণালীটা হচ্ছে এই দিকে অবস্থিত, ফরমোসাটা আমরা পরে পড়বো। দেখেন মালাক্কা প্রণালী এটা হচ্ছে পৃথিবীর সব থেকে দীর্ঘতম প্রণালী, দা, লিখেই দেই, দা লংগেস্ট স্ট্রেইট, দা লংগেস্ট স্ট্রেইট, ঠিক আছে। তাহলে এই মালাক্কা প্রণালীটা যুক্ত করেছে কাকে, একদিকে হচ্ছে সাউথ চায়না সি বা পূর্ব চীন সাগর, সরি দক্ষিণ চীন সাগর, আর আরেকদিকে হচ্ছে বে অফ বেঙ্গল, এটাকে বে অফ বেঙ্গলও ধরা যায়, এটাকে ইন্ডিয়ান ওশানও ধরা যায়, আবার এটাকে আন্দামান সিও ধরা যায়। তিনটা উত্তরই আসলে গ্রহণযোগ্য হয়, পরীক্ষাতে যে কোনো একটা অপশনই থাকবে, ঠিক আছে। তাহলে মালাক্কা প্রণালী যুক্ত করেছে সাউথ চায়না সি এর সাথে বে অফ বেঙ্গলকে, অথবা আপনি আরো বিস্তারিতভাবে যদি বলতে চান তাহলে যুক্ত করেছে একদিকে প্যাসিফিক ওশেন এবং আরেকদিকে হচ্ছে ইন্ডিয়ান ওশেন, এই দুইটা জল জলভূমি বা ওশেনকে যুক্ত করেছে। একদিকে হচ্ছে আপনার মালয়েশিয়ার, একদিকে হচ্ছে মালয়েশিয়া এবং আরেকদিকে হচ্ছে সুমাত্রা, ইন্দোনেশিয়ার সুমাত্রা, এবং আরেকদিকে হচ্ছে মালয়েশিয়া, এই দুইটা জায়গাকে হচ্ছে পৃথক করেছে। এরপরে আপনি যদি আরেকটু সামনের দিকে আগান, এইখানে আপনি একটা প্রণালী পাবেন, আবার এইখানে একটা প্রণালী পাবেন, তবে এই পয়েন্টটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এই পয়েন্টটার নাম হচ্ছে হরমুজ প্রণালী। হরমুজ নামটা শুনলে আমার মনের মধ্যে কেন জানি তরমুজ নামটা চলে আসে, আমি জানি না আপনাদের এরকম আসে কিনা, মানে হরমুজ শুনলে আমার কাছে তরমুজ নাম চলে আসে, মানে অটোমেটিক্যালি চলে আসে, আমি জানি না কেন আসে। আচ্ছা, পৃথিবীতে যেই কটা প্রণালী খুব গুরুত্বপূর্ণ ভৌগোলিকভাবে এবং যেই কটা প্রণালী নিয়ে যুদ্ধ বেঁধে যেতে পারে, তার মধ্যে একটা হচ্ছে মালাক্কা, এবং আরেকটা অন্যতম প্রণালী হচ্ছে হরমুজ প্রণালী, তারপর আরেকটা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। এই তিনটা প্রণালী হচ্ছে, কিরে ভাই, এই একজন আছে যে খালি কিস দেওয়া শুরু করছে, দাঁড়ান আমি আসলে নামটা, নামটা হচ্ছে আমি দেখতে পাই নাই, নামটা দেখি, নামটা দেখলে স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিব যে এই, আচ্ছা থাক, এটা পরে বলি। হরমুজ প্রণালী দেখেন, হরমুজ প্রণালী হচ্ছে এই জায়গাটাতে অবস্থিত, একদিকে হচ্ছে পার্সিয়ান গালফ এবং আরেকদিকে হচ্ছে অ্যারাবিয়ান সি। এখন প্রশ্ন আসতে পারে যে গালফ কাকে বলে, গালফ দেখেন একটু ভালোভাবে খেয়াল করেন, এই যে গালফ এবং হচ্ছে বে, হ্যাঁ, গালফ এবং বে, এই দুইটার বাংলায় হচ্ছে উপসাগর, দুইটার বাংলায় হচ্ছে উপসাগর, ঠিক আছে। তবে ইংরেজিতে দুইটা শব্দ, একটা হচ্ছে গালফ এবং আরেকটা হচ্ছে বে। বইপত্রে যেটা সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী হচ্ছে গালফ এটা আকৃতিতে বে থেকে বড় হবে, গালফ আকৃতিতে বে থেকে বড় হবে, এটা হচ্ছে আপনার একটা ধরেন সংজ্ঞা। আরেকটা সংজ্ঞা হচ্ছে যে এগুলা আকৃতিটা কেমন হবে, গালফের যে আকৃতি সেটার যে মাউথ বা ওপেনিং সেটা হবে ক্লোজ, ক্লোজটা কেমন, ধরেন এই আকৃতিটা হবে অনেকটা এইরকম, অনেকটা এইরকম, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে তার ওপেনিং, এই যে এইটা হচ্ছে ওপেনিং, লাল কালি দিয়ে দেখাই, এই যে এইটা হচ্ছে ওপেনিং, ঠিক আছে। এই ওপেনিংটা হবে দেখেন সরু ওপেনিং হবে, ঠিক আছে। আর যদি বের ক্ষেত্রে হয় তাহলে বের ক্ষেত্রে ওপেনিংটা হবে এরকম ওয়াইড, দেখেন এই যে মুখটা, মুখটা হচ্ছে অনেক বড়, এই যে এইটা হচ্ছে মুখ, এই মুখটা হচ্ছে অনেক বড়, ওপেনিংটা ওয়াইড হবে বিয়ের ক্ষেত্রে, আর গালফের ক্ষেত্রে ওপেনিংটা এরকম ক্লোজ হবে। তো দেখেন এই যে পার্সিয়ান গালফ, পার্সিয়ান গালফের ওপেনিংটা এরকম ক্লোজ ওপেনিং, ক্লোজ ওপেনিং, ঠিক আছে, এরকম ওয়াইড ওপেনিং না। আবার এই যে এখানের যে এটাও কিন্তু একটা গালফ, এটাও কিন্তু একটা গালফ, হ্যাঁ। তো এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি বললেন আপনার সংজ্ঞার সাথেই তো হচ্ছে এই যে গালফ অফ ওমানের তো সাইজ মিলে না, এটার তো এই যে এরকম ওপেনিংটা তো হচ্ছে ওয়াইড, হ্যাঁ ট্রু, এটার ওপেনিংটা হচ্ছে হোয়াইট। আবার এটা এই প্রশ্ন আসতে পারে যে আপনি যে বললেন বে অনেক বড় হয়, সরি গালফ অনেক বড় হয় বে অনেক ছোট হয়, কিন্তু এখানে মানচিত্রে তো সেটা ভিন্ন ব্যাপার দেখা যাচ্ছে, কিভাবে যে দেখেন বে, এই যে বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গল কিন্তু অনেক বড়, এই যে এইটা হচ্ছে বে অফ বেঙ্গল, তাহলে বে অফ বেঙ্গলের এখানে যে ওপেনিং, ওপেনিং হচ্ছে হোয়াইট,
কিন্তু বে অফ বেঙ্গল থেকে এখানে তো ক্লিয়ারলি হচ্ছে এই যে পার্সিয়ান গালফ তো অনেক ছোট, তাহলে তো সংজ্ঞা মিলল না। হ্যাঁ, এইখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশন গুলো হচ্ছে এই যে নামকরণগুলা, যে বে অফ বেঙ্গল বা পার্সিয়ান গালফ, এই নামগুলা শুরুতে আসছে, এগুলা শুরুতে কোনো সংজ্ঞা ছিল না, সংজ্ঞা আসছে পরে, নাম আসছে আগে। তো নামগুলো আগে ভাগই হয়ে গেছে আসলে, ঠিক আছে। এই কারণেই এই নামগুলো এখনো চলে আসছে, বইয়ের সংজ্ঞা আসছে আরো পরে। তো এই কারণে আমরা দেখতে পাই যে পার্সিয়ান গালফ এটা সাইজে ছোট কিন্তু এটা একটা গালফ, আবার বে অফ বেঙ্গল এটা সাইজে অনেক বড় কিন্তু এটা একটা বে, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন এই হরমুজ প্রণালীর একদিকে হচ্ছে ইরান এবং আরেক দিকে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এবং এই হরমুজ প্রণালী দিয়ে পৃথিবীর যত পরিমাণে তেল ট্রান্সপোর্ট হয়, প্রায় 20 to 22% মতো তেল এই হরমুজ প্রণালী দিয়েই ট্রান্সপোর্ট হয়, এবং চীন যত পরিমাণে তেল আমদানি করে সবগুলাই এই পথটা দিয়েই হচ্ছে ট্রান্সপোর্ট হয়। সুতরাং বুঝতেই পারছেন এই জায়গাটা খুবই তৈলাক্ত একটা জায়গা এবং খুবই একটা হট একটা জোন। কারণ হচ্ছে এইখানে যদি ইরান দেখবেন মাঝে মধ্যে এখানে থ্রেট দেয় যে হরমুজ প্রণালী সে বন্ধ করে দিবে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া মানে হচ্ছে যে এখানে তেলের বাজারে আগুন লেগে যাওয়া, ঠিক আছে। কারণ হচ্ছে এখানে এই যে ইরাক বলেন, ইরান বলেন, এখানে কাতার, কুয়েত, সৌদি আরবিয়া, তারপরে বাহরাইন, তারপর সংযুক্ত আরব আমিরাত, ওমান, সবগুলা দেশই হচ্ছে তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে। সুতরাং এইখানে এই জায়গাটা যদি বন্ধ করে দেয় তাহলে হচ্ছে পুরা তেলের বাজার অস্থির হয়ে পড়বে। তাহলে হরমুজ প্রণালী এটা নিয়ন্ত্রণ করে হচ্ছে ইরান, এটা চলে গেছে পার্সিয়ান গালফ থেকে অ্যারাবিয়ান সিতে, অথবা এটা হচ্ছে গালফ অফ ওমান, দুইটাই হয়, এবং পৃথক করেছে একদিকে ইরান এবং আরেকদিকে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, এরপরে আসেন এই জায়গাটাতে একটা প্রণালী আছে, এই জায়গাটার পয়েন্টের গুরুত্ব একটু বুঝাই। দেখেন এটা হচ্ছে আফ্রিকা, এটা হচ্ছে এশিয়া। তো প্রাচীনকালে দেখা যাইতো, তখন তো আর এখন যেরকম প্লেন আছে তখন তার প্লেন ছিল না। এগুলো হচ্ছে ফ্রান্স, এই হচ্ছে ফ্রান্স, এই হচ্ছে ইংল্যান্ড, এখান থেকে যদি জাহাজে করে কেউ ইন্ডিয়ান ওশনে আসতে চাইতো তাহলে তাকে কি করতে হইতো, এই পুরা আফ্রিকা পথ এই পুরোটা ঘুরে পাড়ি দিয়ে তারপর ইন্ডিয়ান ওশনে আসতে হইতো। এটা বিশাল একটা পথ। তো তখন থেকেই মানুষজন চিন্তা করতেছিল যে আসলে এই পথটা কিভাবে শুরু করা যায়, সংক্ষিপ্ত করা যায়। তখন তারা দেখলো যে এই রেড সি হয়ে এইখান দিয়ে একটা অল্প একটু স্থলপথ আছে, এই স্থলপথটাকে যদি কোনোভাবে জলপথে রূপান্তরিত করা যায় তাহলে খুব সহজেই এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, যে এটা এই যে এটা হচ্ছে মেডিটেরিয়ান সি, এই মেডিটেরিয়ান সি হয়ে খুব সহজেই ইন্ডিয়ান ওশনে আসা যাবে। তো এই চিন্তা ভাবনা থেকেই ব্রিটিশ মানে হচ্ছে ইউনাইটেড কিংডম তারা 1869 সালে এখানে একটা খাল চালু করে, সেই খালটার নামই হচ্ছে সুয়েজ খাল, ইংরেজিতে সুয়েজ ক্যানেল, ঠিক আছে। ক্যানেল, ক্যানেল এটা হচ্ছে ম্যানমেড হয়, ক্যানেল হচ্ছে ম্যানমেড হয়, প্রাকৃতিক হয় না। যদি প্রাকৃতিক হইতো তাহলে এটার নাম হইতো একটা চ্যানেল অথবা স্ট্রেইট, যে কোনো একটা নাম হইতো, কিন্তু যেহেতু এটা প্রাকৃতিক না সুতরাং এটার নাম হচ্ছে এখানে ক্যানেল। তো এই সুয়েজ ক্যানেলকে যদি আপনি যাইতে চান তাহলে এইখানে একটা চিপা গড়ি আপনাকে পাড়ি দিতে হবে, সেটা হচ্ছে বাব আল মানদেব প্রণালী। তো এই হচ্ছে দেখেন বাব আল মানদেব প্রণালী, এই জায়গাটা খুবই সরু এবং এটার একদিকে রয়েছে এশিয়া এবং আরেক দিকে রয়েছে আফ্রিকা, একদিকে এশিয়া আরেকদিকে আফ্রিকা। আর এটা রেড সি এর সাথে গালফ অফ এডেনকে যুক্ত করেছে, ঠিক আছে। এই জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা ইন্টারন্যাশনালি। কারণ হচ্ছে ইউরোপের যে বাণিজ্য জাহাজগুলো আছে সেগুলো কিন্তু এই সুয়েজ ক্যানেল দিয়ে পাড়ি দেয়, ঠিক আছে। ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি পণ্য বলেন, জ্বালানি বলেন, সবকিছু হচ্ছে এই সুয়েজ ক্যানেলটা হচ্ছে ব্যবহার করে। সুতরাং এটা খুবই হট একটা জোন। আবার দেখেন এইখানে, যে এইখানে এখান দিয়ে রয়েছে ইসরায়েল, প্যালেস্টাইন, এখানে হচ্ছে মিশর, হ্যাঁ, তারপর ইয়েমেন। ইয়েমেন তো এটা এখন ওখানে যুদ্ধ চলতেছে। তারপরে এখানে আফ্রিকার যে দেশগুলো আছে, যেমন এই যে এইখান দিয়ে রয়েছে আপনার সোমালিয়া, হ্যাঁ, এখানে সুদান, সুদানে যেখানে এখন ঝামেলা হচ্ছে, এই জায়গাগুলো কিন্তু খুবই হচ্ছে হট একটা জোন, ঠিক আছে। তো এই কারণেই এই বাব আল মানদেব প্রণালীটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রণালী। তো এই বাব আল মানদেব প্রণালী একদিকে যুক্ত করেছে কাকে, গালফ অফ এডেনকে, এবং আরেকদিকে হচ্ছে রেড সি কে যুক্ত করেছে। গালফ অফ এডেন যদি পরীক্ষাতে নাও থাকে অপশন অবশ্যই অ্যারাবিয়ান সি বা আরব সাগর থাকবে। তাহলে এটা কিন্তু আফ্রিকা মহাদেশকে এশিয়া মহাদেশ থেকে পৃথক করেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন সুয়েজ ক্যানেল। সুয়েজ ক্যানেল আমরা বিস্তারিত পড়বো, আপাতত আমরা বিস্তারিত পড়বো না, আমরা জাস্ট দেখবো যে এটা কাকে কাকে সংযোগ করেছে। সুয়েজ ক্যানেলের একদিকে হচ্ছে রেড সি এবং আরেকদিকে হচ্ছে মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগর।
ভূমধ্য মানে হচ্ছে এটা চারপাশ দিয়ে মোটামুটি স্থলভাগ, আর মাঝখানে হচ্ছে জলভাগ, এই কারণে এটাকে বলা হয় ভূমধ্য সাগর। ঠিক আছে। তো এই রেড সি এটা চালু হয় হচ্ছে 1869 সালে, আপাতত এই সালটা পড়লেই চলবে। আর আরেকটা সাল পড়তে পারে, সেটা হচ্ছে 1956 সালে। এটা মিশর তাদের নিজেদের করে নেয়, মানে যখন এটা খালটা চালু হয়, এটা খনন করেছিল ফ্রান্স এবং ব্রিটিশরা একসাথে। তো পরবর্তীতে ব্রিটিশ এবং ফ্রান্স একসাথে এটা পরিচালনা করতো, কিন্তু 1956 সালে মিশর এটা নিজেদের বলে দাবি করে এবং নিজেদের মালিকানায় নিয়ে নেয়। এবং এটা নিয়ে কিন্তু 1956 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। তো আমরা এটা পরে পড়বো বিস্তারিত। এরপরে আসেন তুরস্ক প্রণালী। এটা আপাতত বাদ, এটা এখন আপাতত পড়তে বলবো না। আগামী কালকের অর্থাৎ এর পরের দিন যে ডেইলি এক্সাম থাকবে সেখানে এটা থাকবে না, এটা নাইস টু নো হিসেবে থাকবে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট না, লেস ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা পড়বো এখন, সেটা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। জিব্রাল্টার প্রণালী ইম্পর্টেন্ট আছে কেন, কারণ হচ্ছে এই হচ্ছে আপনার মেডিটেরিয়ান সি। আমি একটু ওয়ার্ল্ড ম্যাপটা দেখাই। দেখেন এই যে এটা হচ্ছে মেডিটেরিয়ান সি। এই মেডিটেরিয়ান সি হয়ে কেউ যদি আটলান্টিক ওশনে আসতে চায়, তাহলে তাকে এইখানে একটা চিপা গলি আছে, এই চিপা গলিটা পাড়ি দিতে হবে। এই চিপা গলিটার নামই হচ্ছে জিব্রাল্টার প্রণালী বা স্ট্রেইট অফ জিব্রাল্টার। এবং এই জিব্রাল্টার একদিকে হচ্ছে ইউরোপ এবং আরেকদিকে হচ্ছে আফ্রিকা, এই দুইটা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ঠিক আছে। তো জিব্রাল্টার প্রণালী একদিকে এই যে এটা হচ্ছে ইউরোপ, ইউরোপের হচ্ছে স্পেন এটা, আর এদিকে হচ্ছে আফ্রিকার মরক্কো, আর এই জায়গাটার নামই হচ্ছে স্ট্রেইট অফ জিব্রাল্টার বা জিব্রাল্টার প্রণালী। তাহলে এটা মেডিটেরিয়ান সি বা ভূমধ্য সাগরকে আটলান্টিক ওশনের সাথে সংযুক্ত করেছে। ঠিক আছে। ওকে, এরপরে দেখেন ওই যে বললাম না, চ্যানেল চ্যানেল বলছি না, চ্যানেল, এই যে দেখেন চ্যানেল। দেখেন ওই যে আমরা অনেকে এরকম শুনি যে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, বাংলাদেশের কয়েকজন ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছে, এটা একটা রেকর্ডেরই বিষয়, হ্যাঁ, যে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া, সাঁতরে পাড়ি দেওয়া, কারণ এই জায়গাটা খুব ঠান্ডা থাকে, ঠান্ডা পানি, তো এটা অনেকেই চ্যালেঞ্জ হিসেবে নেয়। দেখেন এই যে এইটুকু থেকে এই যে এতটুকু অঞ্চলটা, এই এতটুকু অঞ্চল, এটা হচ্ছে একটা চ্যানেল। আর যখনই এই চ্যানেলটা সরু হয়ে গিয়েছে তখন সেটার নাম হয়ে গিয়েছে স্ট্রেইট। পথ কিন্তু একটাই, রাস্তা একটাই, কিন্তু যখন ওয়াইড ছিল সেটার নাম হয়ে গিয়েছে চ্যানেল, যখন সেটা ন্যারো হয়ে গিয়েছে তখন সেটার নাম হয়ে গিয়েছে স্ট্রেইট। তার মানে ওই যে একটু আগে এক্সাম্পল দিলাম যে মোজাম্বিক কেন চ্যানেল, এই কারণে মোজাম্বিক চ্যানেল, কারণ হচ্ছে মোজাম্বিকের ওয়াইড বা প্রশস্ততা অনেক বেশি। ঠিক আছে। তাহলে ইংলিশ চ্যানেল এটাও একদিকে যুক্ত করেছে নর্থ সিকে, আরেকদিকে আটলান্টিক ওশনের সাথে, এবং পৃথক করেছে একদিকে ইংল্যান্ড এবং আরেকদিকে হচ্ছে ফ্রান্স, এই দুটো দেশকে হচ্ছে পৃথক করেছে। আর ইংলিশ চ্যানেল হয়ে আপনি যদি সামনের দিকে আগান তাহলে আপনি পাবেন স্ট্রেট অফ ডোভার বা ডোভার প্রণালী। দুইটা আড়তে কিন্তু আসলে একই রাস্তা, একই জলপথ। ঠিক আছে। এরপরে আসেন এখানে আর একটা খাল আছে, পানামা খাল। পানামা খালটা আমি একটু হচ্ছে ম্যাপে দেখাই। দেখেন এটা হচ্ছে নর্থ আমেরিকা, এইটা হচ্ছে সাউথ আমেরিকা। তো এই নর্থ আমেরিকা সাউথ আমেরিকার মধ্যে কিন্তু এই যে সরু একটা, এই যে এইখানে এগুলো কিন্তু দেশ, এবং এইখানে আলাদা করে কিন্তু জলপথ ছিল না। তো কেউ যদি ধরেন ইউনাইটেড স্টেটস এই যে সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকো থেকে সে যদি আটলান্টিক ওশনে আসতে চাইতো, তাহলে তাকে এই পুরো আমেরিকা, নর্থ এবং সাউথ আমেরিকা ঘুরে তারপরে তাকে আটলান্টিক ওশনে আসতে হইতো। তো এটা বিশাল একটা প্যারার জিনিস। তখন সবাই চিন্তা করতেছিল যে কিভাবে আসলে শর্টকাটে আটলান্টিক থেকে প্যাসিফিক ওশনে যাওয়া যায়। তখন এইখানে একটা ছোট খালের মতো জায়গা তারা খনন করে নেয়, সেই খালটার নামই হচ্ছে পানামা খাল। পানামা নামে একটা দেশ আছে, এই পানামা খালে, পানামা দেশের মাঝখান দিয়ে মোটামুটি এই খালটা চলে গেছে, এই কারণেই এই খালটার নাম হচ্ছে পানামা খাল বা পানামা ক্যানেল। ঠিক আছে। তাহলে এই পানামা ক্যানেল একদিকে যুক্ত করেছে প্যাসিফিক ওশেন এবং আরেকদিকে যুক্ত করেছে আটলান্টিক ওশেন। ঠিক আছে। এগুলা এই এত সালফাল পড়তে হবে না, এখানে জাস্ট হচ্ছে আপনার এগুলো এগুলো কোনো সালে পড়তে হবে না, এগুলো সাল বাদ, এগুলো এগুলো কোনো সালে লাগবে না, ইম্পর্টেন্ট না। তো এইটা হচ্ছে আপনার পৃথিবীতে যত প্রণালী আছে সব প্রণালীর একটা ক্লিয়ার কাট ছবি। এটার হাই রেজলিউশন ছবিটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে আপনাদের টেবিলে টানায় রাখতে পারেন। এটা আমি তৈরি করি নাই, যিনি তৈরি করেছে তাকে থ্যাঙ্কস। এবং এইখানে একজনের নাম দেওয়া আছে যে আজহার বিডি, এটা আসলে ইনিয়ে তৈরি করেন নাই, কে তৈরি করছে আমি আসলে জানি না, কে তৈরি করছে, যেই তৈরি করেছে তাকে আসলে মন থেকে দোয়া, খুব একটা সুন্দর কাজ করছে। তো এইটা আপনাদেরকে হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, এটা আপনারা হচ্ছে টেবিল টানা রাখতে পারেন, তাইলে হচ্ছে এক নজরে সবগুলা খাল প্রণালী চ্যানেল এগুলো আপনারা একসাথে দেখতে পারবেন। ঠিক আছে। আর এইখানে হচ্ছে লিস্ট করে দেওয়া আছে
কোন কোন প্রণালী, কোন কোন চ্যানেল কাকাকে যুক্ত করেছে, কাকাকে পৃথক করেছে, এইটাও আপনারা একটু দেখে নেবেন। ঠিক আছে? তো আপনাদের আজকের ক্লাসটা হচ্ছে এইখানেই সমাপ্ত।